ঘুম ভেঙে গেল হঠাৎ। বাথরুমে যেতে হবে। উঠে বসলেন দেবেন্দ্র। তারপর টেবিলের কাছ থেকে হাত বাড়িয়ে চশমাটা নিয়ে সেটা পড়লেন। নাইট ল্যাম্পের আলোয় চারপাশ ঠাহুর করতে এগোলেন বাথরুমের দিকে। বাথরুমের দরজা খুলে আলো জ্বাললেন। ভেতরে ঢুকলেন দেবেন্দ্র। দরজা বন্ধ করলেন ভেতর থেকে। পায়জামার দড়ি আলগা করতে যাবেন এমন সময় তার কানে গেল বাইরে থেকে অনেকগুলো গলার চিৎকার। আর প্রায় সঙ্গে সঙ্গেই যা চোখে পড়ল তার, সেটা দেখে দেবেন্দ্র রক্ত, ভয়ে, আতঙ্কে জল হয়ে এলো। হ্যালো, আমি মিতুল মিত্র বলছি। নমস্কার, রমা আয়া সেন্টার থেকে কথা বলছি। আপনি আয়ার জন্য ফোন করেছিলেন এর আগে? হ্যাঁ। দেখুন, বেশি না ঝুলিয়ে পরিষ্কার করেই জানাচ্ছি, আপনারা যে রেকমেন্ডেশন দিয়েছিলেন সেই হিসেবে আমরা লোক পাচ্ছি না। এবারে একসঙ্গে দুজন মানুষের পরিচর্যা, সত্যি বলতে কি কেউই তেমন রাজি হচ্ছে না। দুঃখিত। কিন্তু সেদিন তো আপনারা কথা দিলেন আপনারা নাকি। জানি, কিন্তু কেউ রাজি না হলে আমরা কি করব বলুন তো। আচ্ছা, রাখছি। উল্টো দিকে ফোন রেখে দেওয়ার যান্ত্রিক শব্দ হতেই মিতুল কিছুক্ষণ কানের মধ্যে ধরে রইল ফোনটা। তারপর ধীরে ধীরে ফোনটা নামিয়ে রেখে পায়ে পায়ে রান্নাঘরের দরজায় এসে দাঁড়ালো। মিতুলের বড় বৌদি আহেলি, তিনি যেন কড়াইয়ে লেগে যাওয়া বেগুন ভাজাগুলো নিয়ে যুদ্ধে নেমেছেন। বেগুন ভাজাগুলো একটু দেখতে বলেছিলাম, তুমি তো পুড়িয়ে দিলে। তো দেখো, এই বেগুনগুলো এখন আর দেওয়াই যাবে না। আহেলি কথাটা বলতে বলতেই ননদের মুখের দিকে তাকিয়ে কিছুটা থেমে বিড়বিড় করে বলে উঠল, কি ওরাও কি না বলে দিল নাকি? মিতুল মুখে কিছু না বলে সম্মতির সঙ্গে মাথা নাড়ালো। বড় তরফের জন্য এত ভুগতে হচ্ছে, কি বলবো। মিতুল, ইউনিভার্সিটি যাবি না? ঘন্টির মৃদু শব্দের মাঝে উচ্চারিত হল প্রতিভা দেবীর গলার আওয়াজ। মিতুল ঘাড় ঘুরিয়ে দেখতে পায় প্রত্যেক দিনের মতোই তার মা ধোয়া লাল পেরে সাদা শাড়ি পরে পুজো সেরে ধূপ হাতে নিয়ে সারা ঘরে দেখাচ্ছেন। আর তার পেছন পেছন ঘন্টি বাজিয়ে ঘুরে বেড়াচ্ছে আহেলির বছর চারেকের কন্যা কথামালা ওরফে ঝিন্টি। বেরোবো। কটা বাজে দেখেছিস? দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলে হয়ে যাবে। মিতুল আহেলির দিকে একবার তাকিয়ে নিজের ঘরের দিকে এগিয়ে গেল। বর্তমানে ঝিন্টি প্রতিভা দেবীর ন্যাওটা হলেও এই মেয়ে হওয়ার জন্যই আহেলির সঙ্গে তার সম্পর্কে শীতলতা এসেছে। তবে প্রতিভা দেবীর ছোট বৌমার সঙ্গে সম্পর্কটা তার বেশ ভালো। তার কারণ ছোট বৌমার কোল আলু করে বংশের প্রদীপ এসেছে। মিতুলদের বাড়িটা খানিকটা পুরনো দিনের বনেদি বাড়ির ধাঁচের। ছাদগুলো বিরাট বিরাট কড়িবর্গা লাগানো, খড়খড়ি দেওয়া জানলা দরজা, বিদেশি মার্বেলের মেঝে, দালান বাড়ি সহ একখানা বিরাট বড় উঠোন। উঠোন ঘিরে ঝুল বারান্দা। উঠোনের মাঝ বরাবর একখানা নাট মন্দির। আর তার ডান দিকে শতাব্দী প্রাচীন বাড়ির কুলদেবতা রাধা মাধবের মন্দির। বৈদ্যবাটি এলাকায় তাদের এই বাড়ি একসময়কার এলাকার অনেক সমৃদ্ধ পরিবারগুলির মধ্যে অন্যতম ছিল। অতীতে নাইবি জৌলুস এখন ক্ষীণ হলেও কোথাও গিয়ে মিত্ররা তাদের পুরনো আভিজাত্য ধরে রেখেছেন। মিতুলের রুমটা সিঁড়ি দিয়ে উঠে দোতলায় একেবারে দক্ষিণ দিকে, কিন্তু সিঁড়ির প্রথম ধাপে উঠেই কয়েক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো মিতুল। কয়েক মুহূর্ত কি একটা ভেবে নিয়ে সিঁড়ির নিচে দিয়ে এগিয়ে গেল উঠোনের ডান দিকের বারান্দা দিয়ে। এই দিক দিয়ে সামনে এগোলে বড় তরফের বাড়িগুলো পড়বে। এই বারান্দা ডান দিকে মুড়ে গেলেই আরেকখানা সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে দোতলা বা ছাদে যাওয়া যায়। এদিকটা মূল বাড়ির কিছুটা পেছন দিকে, তবে যথেষ্ট আলো বাতাস খেলা করে এখানেও। মিতুল খেয়াল করল মেঝেটা ভেজা রয়েছে। মান্দা দিদি একটু আগে এই দিকটা মুছে গিয়েছে নির্ঘাত।
দামি মার্বেলের ফ্লোর, তবে কিছু জায়গায় এখন ঈষৎ চিরফাটল ধরেছে বটে। এদিকের বারান্দাগুলো অপেক্ষাকৃত চওড়া। বারান্দারই একদিকে একখানা দামি গ্রানাইটের ডাইনিং টেবিলের উপর বসে রয়েছে একটি বছর সাতেকের মেয়ে। বসে বসে এক মনে ছবি এঁকে চলেছে। সকালের রোদের কিছুটা অংশ তার বিনুনি করা চুলে আর মুখের উপর এসে পড়ছে। মিতুল পায়ে পায়ে মেয়েটির পেছনে এসে দাঁড়ালো। কিরে, কি আঁকছিস রিন্টি? রিন্টির ভালো নাম বর্ণমালা। কথামালার নাম তার সঙ্গে মিলিয়েই রাখা হয়েছে, এমনকি ডাক নামটিও। বড় তরফের এই প্রজন্মের একমাত্র সন্তান রিন্টি। মিতুলের প্রশ্নের কোনো জবাব না দিয়ে রিন্টি একইভাবে ছবি আঁকতে লাগলো। মিতুলের আগেও রিন্টির আঁকা দেখিয়েছে, খুব সুন্দর আঁকে মেয়েটা। এখন একখানা গ্রামের ছবি আঁকছে, ঝলমলে সব রং দিয়ে। ইতিমধ্যেই সাদার উপরে বাদামি ছোপের একটি বিড়াল মিতুলের পায়ের কাছে এসে ল্যাজ নাড়ানো মাত্রই মিতুল তাকে দু হাতে তুলে আদর করতে লাগলো। এই বিড়ালটির নাম টুকি। বিড়ালটি বড় তরফের হলেও মিতুলের ভারী নেওটা। মিতুল বাড়িতে থাকলে সারা দিন মিতুলের পায়ে পায়ে ঘুরে বেড়ায়। মিতুলের গলা শুনে একজন বছর 35-36-এর মহিলা বেরিয়ে এলেন ঘরের ভেতর থেকে। হালকা রঙের তাঁতের শাড়ি, কানে দুটো পাথরের দুল, সম্ভবত হীরের, গলায় একখানা সরু সোনার চেন, এক হাতে বালা আর অন্য হাতে একটি ঘড়ি, কাঁধে ঝোলানো একটা ব্যাগ। যথেষ্ট পরিণত সাজ, কিন্তু দেখিয়ে বোঝার উপায় নেই মহিলা সধবা নাকি অবিবাহিত। বৌদি, কলেজ বেরোচ্ছ? হ্যাঁ গো, 11টা থেকে ক্লাস আছে। দেখো কত দেরি হয়ে গেল। রোজ এই এক জিনিস। রিন্টি, মানদা দিদি কিন্তু রান্না করে রেখে দিয়েছে, মনে করে খেয়ে নিও কিন্তু। কালকের মতো আমি যেন না দেখি খাবার পড়ে আছে, কেমন? কথাটা বলেই মেঘলা রিন্টির কপালে একখানা চুমু খেয়ে জুতোর শেলফের দিকে এগিয়ে গেল। তারপর কি একটা মনে পড়তেই হঠাৎ ঘুরে দাঁড়ালো। মিতুল, কোনো সুরাহা হলো? ওই যে কি একটা সেন্টারের নাম বলেছিলে, ও জানায়নি কিছু? ওরা পারবে না বৌদি, এইমাত্র ফোনে জানালো। পারবে না? সে মেঝের দিকে ঠোঁট কামড়ে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল। ঠিক এমন সময় একেবারে ধারের ঘর থেকে একটা বাটি পড়ে যাওয়ার ঝনঝনে শব্দ, আর তারপরেই একজনের ক্ষণক্ষণে গলার স্বর ছড়িয়ে পড়ল ঘরের ভেতরে। ফেললে তো ফেললে, ভালো করে ধরতে পারো না, দিলে সব নোংরা করি, এখন আবার সব পরিষ্কার করো। তুল গলা শুনেই বুঝতে পেরেছে এ বাড়ির দিন রাতের কাজের মহিলা মান্দার গলার আওয়াজ এটা। মানদাকে দিয়ে কি আর আয়ার কাজ হয় মিতুল? আয়া আয়াই হয়। এখন তো আমার ভয় হচ্ছে। এখন মানদার না কাজ ছেড়ে দেয়, ছেড়ে দিলে আমি কলেজের চাকরিটা ধরে রাখতে পারবো কিনা জানি না। তখন কিভাবে চলবে কে জানে। আমি তো চেষ্টা করছি বৌদি, কিন্তু 24 ঘন্টা থাকবে এরকম কেউ রাজি হচ্ছে না। কলকাতা হলে সমস্যা ছিল না, কিন্তু বৈদ্যবাটির মতো জায়গা বোঝোই তো। আমি জানি আমি তোমায় অনেক চাপ দিচ্ছি, তাছাড়া কাকিমাও তেমন পছন্দ করেন না তোমার এদিকে আসাটা। কিন্তু আগের আয়াটা অমন হুট করে কাজটা ছেড়ে দেবে আমি না বুঝতে পারিনি। কি যে ভীষণ বিপদে পড়েছি, আমি নিজেও খুঁজছি জানো। দেখি কি হয়। কথাটা বলেই মেঘলা আর না দাঁড়িয়ে জুতো পরে বাইরে বেরিয়ে গেল। মিতুল দেখতে পেল মান্দা দিদি বেজার মুখে পাশের ঘর থেকে বেরিয়ে এসে বাথরুমের দিকে দৌড়ে চলে গেল। মিতুলের একবার মনে হলো শেষের ঘরে একবার উঁকি মেরে আসতে, কিন্তু তারপরেই নিজেকে আটকে নিল সে। না থাক, কলেজে দেরি হয়ে যাবে। রিন্টি এখনো এক মনে ছবি এঁকে চলেছে। তা চলুক, পরীক্ষার পর ছুটিতে কি আর করবে মেয়েটা। এমনিতেই একটু বেশি চুপচাপ, তাই হয়তো পাড়ায় তেমন খেলার সঙ্গেও নেই। আর রিন্টির সঙ্গে যে খেলবে তাতেও মায়ের আপত্তি। আর তাছাড়া যৌথ পরিবারে অশান্তি আর কেই বা চায়। হ্যাঁ,
ক্লাস শেষ করে কলেজের মেন গেট থেকে বেরিয়ে আর একটু ডান দিকে সরে এলো মিতুল। এদিকটায় কয়েকটা দোকান আছে। মিতুল মোবাইলের দিকে তাকালো। আজকে তার প্রেমিক সতীর্থর এখানে আসার কথা। সময় মতো এখনো মিনিট 20 লাগবে তার পৌঁছতে। কে জানতো যে লাস্ট পিরিয়ডের জিকে ক্লাসটা নেবে না। উফ, যে গরম পড়েছে। এদিকে একটা অশ্বত্থ গাছ রয়েছে বটে, বেশ ছায়া আছে তার নিচে। তাহলে কি ওদিকটাই গিয়ে দাঁড়াবে? ভাবতে না ভাবতেই মিতুল পায়ে পায়ে গাছটার নিচে এসে দাঁড়াতেই পায়ের নিচে পড়ে থাকা একটা গোলাপি অপরিষ্কার কাগজের লিফলেটে আচমকাই তার চোখ আটকে যায়। এরকম অনেকগুলো কাগজ পড়ে রয়েছে। সম্ভবত গাড়ির জানালা দিয়ে ফেলতে ফেলতে গিয়েছে কেউ। লিফলেটের বয়ানটা খানিকটা এইরকম: মা ছিন্ন মস্তা হায়া সেন্টার, এখানে বাড়িতে দিনরাত্রে কাজের আয়া পাওয়া যায়। আমরা সব ধরনের আয়ার পরিষেবা দিয়ে থাকি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে। মিতুল আর দেরি না করে ঝটপট কাগজটা তুলে নিল ভালো করে দেখার জন্য। আচ্ছা, সে ঠিক দেখছে তো? আসলে হন্যে হয়ে তারা যা খুঁজছে তাই তো একেবারে পথে পড়ে রয়েছে। আচ্ছা, একবার কি ফোন করে দেখবে? যদি বাকিদের মতো এও না বলে? আচ্ছা, সে বলুক না, চেষ্টা করতে দোষ কোথায়? কথাটা ভাবতে ভাবতে মেঘলা বৌদির মুখটা মনে পড়ল তার। মেঘলা বৌদি মিতুলের জ্যাঠতুতো দাদা অম্বরীশের বউ। রিন্টি তাঁদেরই মেয়ে। মিতুলের বাবারা আসলে 2 ভাই, বড় তরফের 2 ছেলে, আর ছোট তরফের অর্থাৎ মিতুলের বাবার 2 ছেলে আর 1 মেয়ে। সকলেই এক বাড়িতেই থাকে। আগে যদিও হাঁড়ি অভিন্ন ছিল, কিন্তু কয়েক বছর হলো পারিবারিক কাঠের ব্যবসা সহ রান্নাঘর সবকিছু পৃথক হয়েছে। তবে 2 তরফের সম্পর্কে শীতলতা এসেছে অন্য কারণে। বছর 2 আগে রিন্টির বাবা সড়ক দুর্ঘটনায় মারা যায়। সেই শোকে জেঠু সহ্য করতে না পেরে বিছানা নেন। ওদিকে জেঠিমা তো চিরকালই বাতের ব্যথায় নড়তে চড়তে পারেন না। ছোট ছেলে বিয়ে করে বিদেশে সেটেলড, দেশে কখনো ফিরবে কিনা কে জানে। এমন অবস্থায় পারিবারিক এত বড় ব্যবসা কে সামলাবে? আর এদিকে রিন্টির মা অর্থাৎ মেঘলা মিত্র হুগলির ওদিকে একটা কলেজে পড়ান, তাই এই বিষয়ে তার আগ্রহ বরাবরই কম। তাই জন্যই এত কিছু মাথায় রেখে সিদ্ধান্ত হয় পারিবারিক ব্যবসাটা বিক্রি করে দেওয়া হবে। এবার ভাই হিসেবে মিতুলের বাবা দেবেন্দ্রবাবুকেই সবার প্রথমেই ব্যবসা কিনে নেওয়ার প্রস্তাব দেওয়া হলে মিতুলের বাবা যে পরিমাণ টাকার প্রস্তাব দেন তার থেকে অনেকটা টাকা বেশি প্রস্তাব দেন একজন স্থানীয় মারোয়ারি ভদ্রলোক। বিছানায় শয্যা নিলেও হেমেন্দ্র মিত্রের অবস্থাটা আরেকটু ভালো ছিল সেই সময়। স্বভাবতই বেশি টাকার লোভ মিতুলের জেঠু ছাড়তে পারেননি। এদিকে পারিবারিক ব্যবসা শুধুমাত্র বেশি টাকার লোভে বেনিয়া লোকের হাতে চলে গেলে ব্যাপারটা কোথাও গিয়ে মিতুলের বাবা মা কেউই মেনে নিতে পারেননি। আর তারপর থেকেই 2 পরিবারের সম্পর্কে এই অবিচ্ছিন্ন শীতলতা নেমে এসেছে। তবে মিতুলের বড় বৌদি আহেলি সহ মিতুলের 2 ভাইয়ের এই নিয়ে কোনো আক্ষেপ নেই। যেহেতু বড় তরফে এই মুহূর্তে মাথার উপরে কোনো শক্ত পুরুষ মানুষ নেই, তাই যা কাজ কারবার তারাই টুকটাক করে দেয়। এই যেমন হেমেন্দ্রবাবুকে দেখাশোনা করবার জন্য যে প্রৌঢ়া আয়া নিযুক্ত ছিল, সে হুট করে কাজটা ছেড়ে দেয়। মেঘলার পক্ষে কলেজ সামলে শ্বশুর শাশুড়ির দেখাশোনা করা একেবারেই অসম্ভব। কাজের মেয়ে মান্দাকে দিয়ে এই কয়েকদিন জোড়াতালি দিয়ে চালাচ্ছে বটে, তবে সেখানেও যে বিপদ আসতে পারে সেটা আগে থেকেই জানিয়েছে মেঘলা। মিতুল আর দেরি না করে পকেট থেকে ফোনটা বের করে কাগজে দেওয়া নাম্বারটা ডায়াল করতে লাগলো। এখানে এখনই একটা ফোন করা দরকার। হ্যারিকেনটা ভেজা বারান্দার উপর নামিয়েও কি মনে করে একবার তুলে নিল মিতুল। যা ঝমঝম করে বৃষ্টি পড়ছে, বৃষ্টির ছাঁট লেগে হ্যারিকেনের গরম কাঁচটা আবার ফেটে না যায়। মিতুল হ্যারিকেনটা নিয়ে রিন্টিদের বসবার ঘরে ঢুকলো। ঘরের এক কোণে টেবিলের উপরে একখানা ইমার্জেন্সি চলছে।
তবে বড্ড মিনমিন করে, বোধহয় চার্জ দেওয়া হয়নি। তবে সেই থেকেও যেটুকু সাদা আলো ঘরের ভেতর ছড়িয়ে পড়েছে, তাতে করে হেমেন্দ্রবাবুর বসবার ঘরের ভেতরটা ভালোই দেখা যাচ্ছে। আর সেই আলোতেই দেখা যাচ্ছে সোফারই একপাশে রাখা একটা কাঠের চেয়ারের ওপর একজন বছর 40-এর মহিলা আধভেজা কাপড়ে বসে রয়েছেন। একটু আগেই মিতুল কলেজ থেকে ফিরেছে, ঝমঝমে বৃষ্টির মধ্যেই প্রায় ভিজতে ভিজতে। মিতুল ভেবেছিল সতীর্থর সঙ্গে দেখা করে সে বিকেলের মধ্যে ফিরে পড়বে, কিন্তু কখন যে এদিক ওদিক ঘুরতে ঘুরতে বিকেল পার হয়ে গিয়েছিল তা খেয়ালই করেনি। যখন করেছে তখন হুট করে আকাশ জুড়ে মেঘ কালো করে ঝড় উঠেছে। তখন আর কি পড়িমড়ি করে স্টেশনে ছোটা, কিন্তু কপাল খারাপ থাকলে যা হয় আর কি। শেওড়া ফুলি পার হতে না হতেই বিদ্যুতের তারের ওপর গাছ পড়ে সেই যে ট্রেন দাঁড়ালো তো দাঁড়ালোই, প্রায় ঘন্টা দুয়েক ট্রেনে বসে। তারপর এক সময় ট্রেন ছাড়লো, কিন্তু ওদিকে ততক্ষণে নেমেছে ভারী বৃষ্টি। তারপর বৈদ্যবাটি স্টেশনে নেমে রিক্সাতে কোনো মতে উঠলেও সেই বৃষ্টি কি আর রিক্সাতে আটকায়? বাড়ি যখন ঢুকলো তখন পুরোপুরি ভেজা। বাড়ির সকলেরই মুখ গম্ভীর হওয়ারই কথা। যতই ফোন করে জানাক, এমন সমস্ত মেয়ে ঝড় বৃষ্টিতে আটকে গেলে দুশ্চিন্তা হবে বই কি। কিন্তু এরই ফাঁকে আহিলি তাকে ফিসফিস করে যা জানালো তা শুনে খানিকটা অবাকই হলো মিতুল। এই মিতুল, তুমি কি আজকে কোনো আয়া সেন্টারের সঙ্গে যোগাযোগ করেছিলে? হ্যাঁ, কেন বলো তো? ওই ছিন্নমস্তা আয়া সেন্টার না কি যেন একটা নাম, ওখান থেকে লোক এসেছে তো। ও বাড়ি থেকে মেঘলা তোমায় খুঁজতে এসেছিল, তোমায় না পেয়ে শেষে তোমার বর্তা গিয়েছেন। এই মুহূর্তে মহিলাকে দেখেই আজ দুপুরের একটা টেলিফোনের কথোপকথন তার মাথায় বিদ্যুতের ঝিলিকের মতো খেলে উঠল যেন। হ্যালো, একটা জড়ানো ঘর ঘরে কণ্ঠের মহিলা আওয়াজ উল্টো দিক থেকে ভেসে আসতেই মিতুল সঙ্গে সঙ্গে বলে উঠল, হ্যালো, এটা কি ছিন্নমস্তা আয়া সেন্টার? হ্যাঁ, কে বলছেন? আমি বৈদ্যবাটি থেকে মিতুল মিত্র বলছিলাম। আপনাদের বিলি করা একটা লিফলেট থেকে আপনাদের নাম্বারটা পেয়েছি। বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আসলে আমাদের বাড়িতে দুজন বয়স্ক মানুষের দেখাশোনার জন্য একজন আয়ার প্রয়োজন। 24 ঘন্টার হলেই খুব ভালো হয়, তবে 12 ঘন্টা হলেও অসুবিধে নেই। দুজন মানুষ বলি, কিছু অসুবিধা রয়েছে তাদের? দেখুন, দুজনেরই তো বয়স হয়েছে। একজন বৃদ্ধা, যিনি বাতের ব্যথায় একদমই হাঁটতে পারেন না, এছাড়া তেমন কোনো অসুবিধে নেই। আর আরেকজন বৃদ্ধ, বয়স ওই 70-75, ফুল বডি প্যারালাইজড, কথা বলতে পারেন না, শুধু ওই মুখ দিয়ে আওয়াজ করেন। আর খাওয়ানো, পরানো, পরিষ্কার করানো, সময় মতো ওষুধ দেওয়া, জামা কাপড় নোংরা হলে পরিষ্কার করে দেওয়া, এই সবটাই করতে হবে। বুঝেছি। পরিবারের সদস্য সংখ্যা কত? এই প্রশ্নে থমকে যায় মিতুল। এই ধরনের প্রশ্ন ও আগে কখনো পায়নি। আয়া সেন্টার পরিবারের সদস্য সংখ্যা শুনে কি করবে? হ্যাঁ, যৌথ পরিবার, অনেকেই আছেন। উল্টো দিকে কিছুক্ষণের নীরবতা, তারপরেই আবার ঘর ঘরে প্রশ্ন। এই প্রশ্নে মিতুল আরো অবাক। আচ্ছা, বাচ্চা আছে আপনাদের পরিবারে? হ্যাঁ আছে, 3 জন। একজন একদমই ছোট। কিন্তু হঠাৎ এই প্রশ্ন? মিতুলের প্রশ্নে উল্টো দিকের মহিলা খানিকটা কেটে কেটে উত্তর দিলেন। আসলে বেশি জন বাচ্চা থাকলে কাজের অসুবিধে হয়। বয়স্ক মানুষের আনুষঙ্গিক কাজ করতে করতে হুট করে পরিবারের কেউ বলে উঠলো একটু বাচ্চার খাবার বানিয়ে দিতে, এগুলো অসুবিধের। না না, সেরকম হবে না। আমাদের বাড়িতে 3 জন কাজের লোক রয়েছে। আমাদের শুধু ওনাদের দেখাশোনার জন্যই একজন প্রশিক্ষণপ্রাপ্ত আয়ার প্রয়োজন। বেশ, হাতে আছে, 24 ঘন্টার জন্যই পাবে। তবে 2 জন মানুষ যেহেতু, তাই দৈনিক 380 টাকা বেতন, 4 বেলা খাবার সহ। ঠিক আছে। তবে আমাদের সেন্টারের একটি শর্ত আছে, যিনি যাবেন তাকে কোনো ব্যক্তিগত প্রশ্ন করা যাবে না, করা হলেও তিনি উত্তর দেবেন না। এই কথায় মিতুলের আনন্দে কেউ যেন একগাদা ধুলো ছড়িয়ে দিল। এ কিরকম শর্ত? কিন্তু এইভাবে একজন অপরিচিতকে হুট করে বাড়িতে রাখাটা কি?
বুঝেছি, বিশ্বস্ততার একটা ব্যাপার আছে। ভয় নেই, যিনি যাবেন তিনি নিজের ভোটার কার্ড নিয়ে যাবেন। আচ্ছা, তাহলেই হবে। বুঝতেই তো পারছেন। তা কবে থেকে আসবেন উনি? আপনি আপনার পুরো ঠিকানা দিয়ে রাখুন, যিনি যাবেন তিনি যোগাযোগ করে নেবেন। তবে আমাদের শর্তটা মাথায় রাখবেন, কোনো ব্যক্তিগত প্রশ্ন নয়। মিতুলকে ঘরের ভেতর ঢুকতে দেখেই সেই মহিলা তার মুখের দিকে তাকালো। মহিলাকে সুন্দরী বলা চলে কি? ফর্সা গায়ের রং, টিকালো নাক, সরু ঠোঁট, খানিকটা ডিম্বাকৃতি মুখ, চোয়াল খানিকটা ভাঙা, ডান পাশের কানের লতিতে একটা জরুল রয়েছে। চোখের রংটা আবছা আলোয় বোঝা যাচ্ছে না, কিন্তু মিতুল নিশ্চিত সেটা অন্য যে কোন রঙেরই হোক, কালো নয়। কালো প্রিন্টের একটা সিল্কের শাড়ি তার পরনে, মাথায় একটা লম্বা বিনুনি, এক হাতে একটা সোনার চুড়ি, অন্য হাতে ঘড়ি। একটা একটা সুগন্ধি আতরের গন্ধ ঘরের ভেতরের বাতাস ভারী করে তুলেছে। তাহলে ইনি কি আতর মাখে? ঘরেরই এক কোণে দাঁড়িয়ে রয়েছেন মেঘলা, তার গা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে রিন্টি। সোফায় বসে আছে মিতুলের বর্দা প্রতিপদ মিত্র। হ্যাঁ, মিতু এসেছিস? এই যে ইনি এসেছেন। তুই নাকি ফোন করেছিলি আজকে? মিতুল কিছু না বলে এগিয়ে এসে টি টেবিলের ওপর পড়ে থাকা ভোটার আইডি কার্ডটা তুলে নিল। মহিলার নাম হিমা চন্দ্র, বাড়ি ভাটপাড়া। ভাটপাড়ার মহিলা এখানে কি করছে? ওনাকে কিছু জিজ্ঞাসা করলে উনি বলছেন তোর সঙ্গে নাকি কথা বলা হয়েছে। কথা হয়েছে, তবে সেরকম না। ওনাদের একটাই শর্ত ছিল, কোনো ব্যক্তিগত প্রশ্ন করা যাবে না, তবে আইডি কার্ড প্রোভাইড করবেন। কথাটা বলেই মিতুল হিমার দিকে ফিরল, বলল, আপনি আমার থেকে বয়সে বড়, তাই হিমাদি বলেই ডাকবো। আর আমি ভাবতে পারিনি আপনি আজকে থেকেই আসবেন। এত বৃষ্টির মধ্যে না এলেই তো। আমাদের সেন্টার এভাবে কাজ ফেলে রাখে। তাছাড়া আপনি না জানিয়েছিলেন আয়ার অভাবে আপনারা নাকি একটু বিপদেই পড়েছেন। মিতুল ঠিক মনে করতে পারল না এই ধরনের কথা সে কখন বলেছিল। তবে হিমার গলার স্বরটা কেমন যেন অদ্ভুত, গলার ভেতর যেন কফ জড়িয়ে রয়েছে, একটু ঘর ঘরে, সাধারণ মেয়েদের কণ্ঠস্বরের মতো নয়। সে ঠিক আছে, ভালোই তো হলো। আপনি যত তাড়াতাড়ি কাজ শুরু করবেন ততই ভালো। মেঘলার কথা শেষ হতে না হতেই সজোরে একটা বাজ পড়ল, আর সঙ্গে সঙ্গে পাশের ঘর থেকে ভেসে এলো জোরালো গোঙানির আওয়াজ। ঠিক তারপরেই এক মহিলা কণ্ঠের চিৎকার। বৌমা, বৌমা, এদিকে এসো তো। হিমা সেই দিকে একবার জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই মেঘলা বিড়বিড় করে বলে উঠল, আমার শ্বশুরমশাই আর উনি আমার শাশুড়ি, আপনাকে ওনাদেরই দেখাশোনা করতে হবে। ওনাদের সঙ্গে একবার দেখা করা যায়? হ্যাঁ, আসুন। মিতুল, আয়। আচ্ছা, আমি তাহলে ওদিকে যাই একবার। লোডশেডিং তো অনেকক্ষণ হলো, দেখি ওরা কি করছে। আপনি তাহলে দেখে আসুন। আচ্ছা, ভালো কথা, ওই কবে থেকে আসছেন আপনি? আপনারা একই বাড়িতে থাকেন না? না, মানে বাড়ি একই, তবে আমরা ছোট তরফ। আমরা ওই সামনের দিকটা দিয়ে থাকি। আচ্ছা, চলুন আপনার শ্বশুর শাশুড়িকে দেখে আসি। এই ঘরটা বেশ বড় সড়ো, উঁচু ছাদ, মেঝেতে চকচকে মার্বেল। এই ঘরে আগেও এসেছে মিতুল। এই ঘরের মধ্যে সবসময় একটা বুটকা দুর্গন্ধ থাকে, হয় ওষুধের, নয়তো জেঠুর করে ফেলা ময়লা জামা কাপড়ে। কিন্তু হিমাদির পেছন পেছন এই ঘরে প্রবেশ করতেই সে দুর্গন্ধ কোথায় যেন মলিন হয়ে গেল। হিমাদির গায়ে মাখা সে তীব্র আতরের গন্ধে সে দুর্গন্ধ যেন চাপা পড়ে গেল এক নিমেষে। এই ঘরের মধ্যে দুখানা পালঙ্ক রয়েছে, তবে পাশাপাশি নয়। ঘরের দুই মাথায় দুটো থাকে। ঘরেরই এক কোণে একটা পাথরের টি টেবিলের ওপর
একখানা হ্যারিকেন রাখা রয়েছে। হ্যারিকেনের অনুজ্জ্বল আলোয় দেখা যাচ্ছে দরজার সামনে যে বিছানাটা রয়েছে তার উপরেই বসে রয়েছেন একজন পৃথুলা মহিলা। লাল পাড় সাদা শাড়ি, পাকা চুলের সিঁথি লাল রঙের সিঁদুরে রাঙানো, গলায় হাতে ঈষৎ গহনা। তিনি খাটের ওপর পা মেলে বসে রয়েছেন, আর ডান হাত দিয়ে হাঁটুর ওপর চেপে চেপে নিজেই নিজের মালিশ করছেন। মুখের অভিব্যক্তি দেখে বোঝাই যাচ্ছে বেশ কষ্টই পাচ্ছেন মহিলা। এমন সময় ঘরের ভেতরে একাধিক লোককে ঢুকতে দেখে বেশ অবাকই হলেন তিনি। বৌমা, কে ইনি? মা, ইনি আমাদের নতুন আয়া, হিমা দিদি। এরপর উনি আপনার আর বাবার দেখাশোনা করবেন। আমার আবার কি দরকার? লাগবে তো তোমার শ্বশুর। কথাটা শেষ হলো না, তার আগেই আরেকখানা গোয়ানির আওয়াজ ভেসে এলো ঘরের অন্য পাশ থেকে। মেঘলা হ্যারিকেনটা নিয়ে এগিয়ে গেল সামনের বিছানার দিকে। একটা রুগ্ন পুরুষ শরীর পড়ে রয়েছে বিছানার ওপর। কঙ্কালের ওপর চামড়ার আস্তরণ বলা চলে। শরীর কেমন যেন বেঁকে গিয়েছে, একই সঙ্গে গাল চোখ বসে গিয়েছে একেবারে, কিন্তু চোখের মনি জোড়ায় এখনো প্রাণ শক্তি ঝিকমিক করছে। ইনি মিতুলের জেঠু হেমেন্দ্র মিত্র, এক সময়কার এলাকার দাপুটে মানুষ। কানাঘুষোয় শোনা যায় ভদ্রলোক নাকি নকশাল আন্দোলনের সঙ্গেও জড়িত ছিলেন। সেই ভদ্রলোক এই মুহূর্তে কেমন শক্তিহীন অবস্থায় বিছানায় পড়ে আছেন। হ্যাঁ, মিতুল আর মেঘলার সঙ্গে একজন নতুন মানুষকে দেখে গলার ভেতর থেকে একটা চাপা গোঙানিটা কেমন গর্জনের মতো বেরিয়ে এলো। বাবা, ইনি আপনার দেখাশোনা করবেন। কথাটা বলে মেঘলা হিমাকে ইঙ্গিত করতে মিতুলের জেঠুর গলার গর্জনটা আরো কিছুটা বেড়ে গেল যেন। আপনার শ্বশুর মশাইয়ের এই অবস্থাতেও ভালোই তেজ আছে। আসলে নতুন মানুষ দেখেছেন তো, তাই। তাছাড়া নাইবি রক্ত, বোঝেনি তো ব্যাপারগুলো। হিমা খুব ধীরে ধীরে হেমেন্দ্রবাবুর বিছানার এক পাশে বসল। তারপর ডান হাতটা দিয়ে তার শক্ত করে রাখা হাতের মুঠোটা চেপে ধরে কয়েক মুহূর্ত চুপ করে বসে রইল। কিন্তু চুপ করে বসে আছে কি? মিতুল এই মুহূর্তে খাটের উল্টো দিকে দাঁড়িয়ে। এই জায়গাটা থেকে হিমা দেবীর মুখটা পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, ওনার ঠোঁট দুটো তীর তীর করে নড়ছে না? হ্যাঁ, ওই তো। এক পলক দেখলে মনে হবে শব্দহীন কিছু শব্দ বিড়বিড় করে বলে চলেছে সে। এটা ড্রয়িং রুমেও যেন খেয়াল করেছে মিতুল। প্রথমটাই ভেবেছিল তার দেখা ভুল। হিমা যখনই কথা বলছে না তখনই তার এইভাবে ঠোঁট নড়ছে। আচ্ছা, এটা কি ওনার নার্ভের কোনো সমস্যা, নাকি সত্যি সত্যি সে কিছু বলছে? চিন্তা করবেন না, আমি এসে গিয়েছি, এরপর আমি সব সামলে নেব। মিতুল দেখলো হিমা ইতিমধ্যে হাত সরিয়ে নিয়েছে, আর জেঠুমণি, যিনি একটু আগেও গর্জন করছিলেন, তিনি যেন ধীরে ধীরে কেমন নিস্তেজ হয়ে পড়লেন। যাক, আপনি আমায় চিন্তা মুক্ত করলেন। আসলে এই মুহূর্তে কলেজের এত প্রেশার যাচ্ছে। আচ্ছা, কবে থেকে আসবেন আপনি? আপনারা চাইলে কাল থেকেই চলে আসতে পারেন। বাহ, তাহলে তো খুবই ভালো হয়। মেঘলা বৌদির মুখটা খেয়াল করেছে মিতুল। তার মুখ থেকে সত্যিই যেন একটা বড় পাথরের বোঝা নেমে গেল। এখন তাহলে আমি বেরোবো। এই বৃষ্টির মধ্যেই? বৃষ্টিটা একটু কমুক। স্টেশনের কাছে তো এক হাঁটু জল দাঁড়িয়ে রয়েছে। এই বৃষ্টির মধ্যে আপনি তো রিক্সাও পাবেন না। চিন্তা করবেন না, ছাতা আছে সঙ্গে, আমি ম্যানেজ করে নেব। আসলে জিনিসপত্র গোছগাছ করতেও তো হবে। মেঘলার নির্দেশে মিতুল হিমা দেবীকে সদর দরজার কাছে এগিয়ে দিল। ঠিক এমন সময় পাশ থেকে আরেকটা খ্যাক করে আওয়াজ। টুকি, মিতুলের ন্যাওটা সেই বিড়ালটা, এক পাশে দাঁড়িয়ে রয়েছে কেমন ঘাড়ের লোম ফুলিয়ে দাঁত বের করে একেবারে হিংস্র দৃষ্টিতে।
তার মুখটা হিমাচন্দ্রের দিকে ফেরানো। কিন্তু টুকি তো বেশ শান্ত বিড়াল, এরকম হিংস্র আচরণ তো তার করার কথা নয়। টুকি, আয় টুকি, এদিকে আয়। এরকম করছিস কেন রে? কথাটা বলে মিতুল যেই এগিয়ে গেল বিড়ালটার দিকে, বিড়ালটি মিতুলের দিকে পুনরায় খ্যাক করে দাঁত খিচিয়ে এক লাফে পিছনের অন্ধকারে মিলিয়ে গেল। আপনাদের বাড়িতে বিড়াল আছে? হ্যাঁ, একটাই, তবে ও খুব শান্ত। জানি না হঠাৎ কি হলো। আচ্ছা, আপনি কি এখন ভাটপাড়াতেই ফিরবেন? কিভাবে যাবেন? হিমা ছাতা হাতে গেটের মুখে দাঁড়াতেই মিতুলের এই প্রশ্ন। বাইরেটা কি অন্ধকার, বৃষ্টির বেগ আগের থেকে একটু কমেছে, কিন্তু একেবারে থেমে যায়নি। আচমকা সে ঘুরল মিতুলের দিকে। দূরে রাখা হ্যারিকেনটার একটা হালকা আভা পড়ছে হিমার মুখে। কিন্তু ও কি? মিতুল চমকে উঠল। সময়ের ক্ষুদ্রতম ভগ্নাংশের জন্য মিতুলের মনে হলো এইবার মুখটা অস্বাভাবিক লম্বা হয়ে গিয়েছে। আর তারপরেই একটা বরফ শীতল ঘর ঘরে স্বর তার গলার ভেতর থেকে বেরিয়ে এলো কোথা থেকে যেন। আপনাকে সেন্টার থেকে জানানো হয়েছিল না কোনো ব্যক্তিগত প্রশ্ন করবেন না? তাহলে ঠিক পরক্ষণেই হিমার গলার স্বর আবারও স্বাভাবিক হয়ে উঠল। একটা মুচকি হাসি বেরিয়ে এলো তার ঠোঁটের কোণে। সে বলল, আসছি, কেমন? আগামীকাল দেখা হচ্ছে। কথাটা বলেই সে ছাতা বন্ধ করে অন্ধকারের ভেতর হারিয়ে গেল। কিন্তু মিতুল ঠায় দাঁড়িয়ে রইল। এখনই কি ঘটল ব্যাপারটা? সে কি যা দেখেছে বা যা শুনেছে তা ঠিক, নাকি নাকি সবটাই ওর ভ্রম? মিতুল দরজাটা লাগিয়ে ড্রয়িং রুমে গিয়ে বসতেই মেঘলা এক কাপ গরম গরম আদা দেওয়া চা বাড়িয়ে দিল তার দিকে। কি মনে হলো? আমার তো বাবা ভালোই লেগেছে, দেখেই মনে হচ্ছে একদম প্রফেশনাল। উফ, আমি যেন বাঁচলাম। আর বাবাকে দেখলে কেমন গর্জন করছিল, আমার তো ভয় লেগে গেছিল একদম। বাবাকে দেখে এও যদি না বলতো তাহলে যে আমি কি করতাম। উফ, থ্যাংক ইউ মিতুল, তুমি না থাকলে। আচ্ছা, তোমার কেমন লেগেছে ওনাকে? মিতুল মুখে কিছু না বলে শুধু মাথা নাড়ালো, যদিও মনের মধ্যে তখন অন্য চিন্তা। একটু আগের ঘটনাটাকে তার মনের ভুল হিসাবে ধরে নিলেও মহিলাটি কেমন যেন অদ্ভুত রকমের। তাছাড়া ওই ব্যক্তিগত প্রশ্ন করা যাবে না, এটা মোটেও ভালো লাগেনি তার। অথচ মহিলা বা ওদের ওই সেন্টার কি সুন্দর করে খুঁটিয়ে খুঁটিয়ে ওদের প্রশ্ন করছিল। কিন্তু মেঘলা বৌদি যেরকম আশা দেখছে মহিলাটিকে ঘিরে, এখনই এই সমস্ত কথা আলোচনা করা হয়তো উচিত হবে না। বৌদি হয়তো মুষড়ে পড়বে। এমনিতেই এই সংসার, চাকরি, রিন্টি, দাদা ভাইয়ের মৃত্যু সবকিছু নিয়ে মহিলা প্রচন্ড রকমের ঘেঁটে রয়েছে। তাই মিতুল এই নিয়ে কোনো কথাবার্তা বলল না। হিমাচন্দ্র এখন আসছে, আসুক। আপাতত এই মুহূর্তে বিপদ থেকে উদ্ধার হই, অসুবিধা হলে অপশান তো খোলাই আছে, তারই দিতে আর কতক্ষণ। রিন্টিকে বুকের কাছে জড়িয়ে নিয়ে ঘুমানোর অভ্যেস মেঘলার বহুদিনের। আজও সেই নিয়মের অন্যথা হয়নি। আসলে রিন্টির বাবা মারা যাওয়ার পরে ওই অভিভাবক হিসেবে ওকেই পেয়েছে। দাদুর তো ওই অবস্থা, ঠাকুমাও এক প্রকার শয্যাশায়ী। কেউ না ধরে ধরে এদিক সেদিক করালে নড়তে চড়তেও পারেন না। কতটুকুই বা বয়স মেয়েটার, অথচ এই বয়সেই বাবাকে হারানো। তবে মিথ্যে বলে লাভ নেই, ছোট তরফের অনেকেই ওদের ভালোবাসে। অম্বরীশ মারা যাওয়ার পরপর শ্বশুর মশাই কি করেছে তা মেঘলার জানা পুরোটাই। তারপরেও মিতুল, আহিলি, বড় ঠাকুরপো, ছোট ঠাকুরপো সকলেই যেভাবে ওদের পাশে দাঁড়ায় সেটাই তো অনেক। কিন্তু আজকেই মিতুলরা বিয়ে বাড়ি গেল কয়েকদিনের জন্য, রিন্টিকেও সঙ্গে নিয়ে যাবে। সে কি বায়না! মেঘলা হয়তো রিন্টিকে পাঠিয়েও দিত কয়েকদিনের জন্য। এমনিতে ওদের পরীক্ষার পর ছুটি চলছে, রেজাল্ট বের হতে আরো কয়েকদিন বাকি। কিন্তু ছোট খুড়িমা ওদের ঠিক পছন্দ করেন না। সেটা জেনেও মেঘলা তারই ভাইয়ের বাড়িতে রিন্টিকে কি করে পাঠাবে?
সে না যাক, ভালোই হয়েছে। এই মেয়ে ছাড়া তার আছেই বাকি আর। এদিকে হিমাদি আসার পরে তার অনেকখানি চাপ কমেছে বাবা মাকে নিয়ে। সেই একদিনের মধ্যে একলা হাতেই অনেকটা সামলে নিয়েছে। বাবা মাকে 4 বেলা বিছানায় বসিয়ে খাওয়ানো, ওষুধ দেওয়া, স্নান করিয়ে দেওয়া, গা মোছানো, তেল মাখিয়ে দুজনকে মালিশ করে দেওয়া, মাকে 2 বেলা ধরে ধরে হাঁটানো, বারবার বাথরুমে ধরে ধরে নিয়ে যাওয়া, বাবার বেড প্যান্ট বারে বারে পরিষ্কার করা, এমনকি পরনের কাপড় নোংরা করলে সেগুলোও পরিষ্কার করা। এই সব কিছুই বেশ সুন্দর করে করছে ভদ্রমহিলা। বলতে দ্বিধা নেই, আগের দিদির থেকে বেশ ভালোই কাজ করছে। মা তো এই কয়েকদিনেই বেশ হিমাদির ওপর নির্ভর হয়ে উঠেছে। প্রত্যেকদিন রাতে মেঘলার বই পড়ে ঘুমানোর অভ্যেস, কিন্তু আজ সারাদিন তার এত খাটাখাটনি গিয়েছে যে বিছানায় পড়তে না পড়তেই কখন যে ঘুমে ঢলে পড়েছিলেন তা তার নিজেরও খেয়াল ছিল না। ঘুম গভীর ছিল, কিন্তু আচমকাই তার মনে হলো কেউ যেন তাকে ঠেলছে, ঠেলে জাগানোর চেষ্টা করছে। মাম্মাম, মাম্মাম, ও মাম্মাম। আচমকা কানের কাছে ফিসফিস করে রিন্টির স্বরটা ভেসে আসতেই ধরভর করে অন্ধকারের মধ্যেই সোজা হয়ে বসলেন মেঘলা। ঘরে একটা 0 পাওয়ারের বাল্ব জ্বালিয়ে ঘুমানোর অভ্যাস বহুদিনের, কিন্তু এই মুহূর্তে ঘরে কোনো আলো জ্বলছে না, এমনকি পাখাটাও বন্ধ। লোডশেডিং নাকি? দোষ, গরমকাল এলেই এই এক ঝামেলা। শান্তি করে ঘুমোবে তার উপায় নেই। নিশ্চয়ই রিন্টির গরমে ঘুম ভেঙে গিয়েছে, কিন্তু রিন্টি কোথায়? চমকে উঠল মেঘলা। বিছানার পাশটা ফাঁকা, অথচ একটু আগেও তার মনে হচ্ছিল রিন্টি তাকে ডাকছে। রিন্টি, কই তুই? ঠিক এমন সময় একেবারে তার কানের পেছন থেকে ভেসে এলো একটা ফিসফিসে গলার স্বর। আস্তে কথা বলো, এই যে আমি এখানে। আচমকা পেছন থেকে কথাটা ভেসে আসতেই ভীষণভাবে ভয় পেয়ে চমকে উঠলেন তিনি। তুই ওখানে কি করছিস? আয়, ঘুমোবি আয় মা, এক্ষুনি কারেন্ট চলে আসবে। কথাটা শেষ হওয়ার আগেই রিন্টি মেঘলার হাত চেপে ধরল। আমার গরমে ঘুম ভাঙেনি মাম্মাম, তখন তো কারেন্ট ছিল। হুট করেই আমার ঘুমটা ভেঙে গেল, আর তখনই আমি বারান্দার দিকে জানলায় তাকালাম, দেখতে পেলাম কেউ একটা দাঁড়িয়ে আছে। রিন্টি ফিসফিস করে কথা বলছে। কি? হ্যাঁ, কালো ছায়ার মতো জিনিসটা জানলার ওপারে দাঁড়িয়ে আমাদের দেখছিল। আমার ঘুমটা ভেঙে জিনিসটাকে দেখতেই ফট করে কারেন্টটা চলে গেল, আর আর মূর্তিটাও সরে গেল। মাম্মাম। মেঘলার দৃষ্টি অন্ধকারের মধ্যেই বারান্দার দিকে জানলার ওপারে গিয়ে পড়ল। কথায় বলে, অন্ধকারে অনেকক্ষণ থাকলে চোখ নাকি অন্ধকার শোয়া হয়ে ওঠে। তারও হয়েছে সেই দশা। তাছাড়া বাইরের ঈষৎ জ্যোৎস্নার আলো ফুটে উঠেছে, তার খানিকটা আভা বারান্দা দিয়ে গলে পড়েছে। এই মুহূর্তে জানলাটা ফাঁকা, কোনো ছায়ামূর্তি নেই। কিন্তু রিন্টি, আমাদের এইভাবে কে দেখবে? ওই আয়া আন্টিটা। ধ্যাৎ, কি উল্টো পাল্টা বলছিস? ও তো নিচের ঘরে আছে, আর দোতলায় ওঠার মুখে যে কোলাপসেবল গেট আছে, আমি তো ওখানে তালা দিয়ে এসেছি। জানি জানি, কিন্তু আমি নিজে ওই বিচ্ছিরি গন্ধটা পেয়েছি। তুই বিছানায় উঠে আয় মা, কি দেখতে কি দেখেছিস? ঘুমের ঘোরে তার ঠিক নেই। আয়, উঠে আয়। মাম্মাম, বিশ্বাস করো, আমি ভুল। রিন্টি, রাতের বেলা এগুলো একদম ভালো লাগছে না কিন্তু আমার। কাল কিন্তু আমার কলেজ আছে, সকাল সকাল উঠতে হবে। তাড়াতাড়ি আয়। কথাটা বলতে বলতেই আচমকাই থেমে গেলেন মেঘলা। একটা শব্দ ভেসে আসছে না? শব্দ নাকি কোনো গান? কেউ একজন গান গাইছে সুর করে, কিন্তু কি গাইছে
সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু একটা একটা গুনগুনে লয় রয়েছে। শব্দটা একতলা থেকে আসছে। বিছানা থেকে নেমে দাঁড়ালেন মেঘলা। বালিশের তলা থেকে টর্চ লাইটটা বের করে আলো জ্বালাতেই একটা উজ্জ্বল সাদা আলো ছড়িয়ে পড়ল ঘরের মেঝেতে। রিন্টি, তুই এখানে থাক, আমি আসছি। মাম্মাম, আমার ভয় করছে। ভয়ের কিছুই নয়, বিছানায় বসো, আমি এক্ষুনি আসছি। কথাটা বলেই খুব ধীর হাতে ঘরের দরজাটা খুলে বাইরে বেরিয়ে আসে মেঘলা। ঘরের বাইরে একটা চওড়া বারান্দা। জ্যোৎস্নার আলোর কিছুটা সাদা অংশ বারান্দার মেঝেতে এসে পড়ছে। মেঘলা দ্রুত পায়ে সামনের দিকে এগিয়ে গেলেন। বারান্দার শেষ মাথায় একতলায় নামা সিঁড়ি, তার মুখে কোলাপসিবল গেট লাগানো। টর্চের আলো ফেলতেই দেখা গেল সিঁড়ির মুখেই কোলাপসিবল গেটটা লাগানো রয়েছে, আর তাতে এই মুহূর্তে একটা তালাও ঝুলছে। ভাগ্যিস টর্চের সঙ্গে গেটের চাবিটা এনেছিল। মেঘলা প্রায় কোনো রকম শব্দ না করে তালাটা খুলে সিঁড়িতে নেমে দাঁড়ালেন। আর নেমে দাঁড়ানো মাত্রই সেই গানটা যেন বন্ধ হয়ে গেল। জিনিসটা অবশ্য ঠিক গান ছিল না, সুর করে একই শব্দ বারবার বারবার আওড়ালে যেমন শব্দ হয়, অনেকটা সেই রকম। টর্চের আলোটা মেঝের দিকে নিক্ষেপ করে মেঘলা সিঁড়ি বেয়ে একতলায় নেমে এলো। টর্চের আলো ফেলে সে কারো নজরে পড়তে চায় না, কিন্তু শব্দটা আসছিল কোন ঘর থেকে। এটা ভাবতে ভাবতেই এমন সময় একদম ডান দিকের ঘর থেকে গলায় আঙুল দিলে যেমন বমির হিতকারের শব্দ বের হয়, ঠিক তেমনই একটা শব্দ বেরিয়ে এলো। সেই সঙ্গে আবারও সেই সুর। টর্চের আলোটা বন্ধ করে মেঘলা সেই ঘরের দিকে এগিয়ে গেল। শব্দটা তার শ্বশুর শাশুড়ির ঘর থেকে আসছে। এই একতলার মানচিত্র এই অন্ধকারেও মেঘলার পুরোপুরি মুখস্থ। দরজাটা এই মুহূর্তে ভেজানো, কিন্তু ভেজানো দরজার ফাঁক গলে একটা সরু আলোর রেখা বাইরে এসে পড়ছে। আবারও সেই ওয়াক্তলা বমির শব্দ, আর সঙ্গে সেই সুর করা শব্দ উচ্চারণ। কি হচ্ছে ওই ঘরে? মেঘলা দরজার পাল্লাটা একটু ঠেলতেই দরজাটা একটু বেশি ভাগ হলো। এক মুহূর্ত দেরি না করে মেঘলা দরজার ভাগে চোখ রাখতেই ঘরের ভেতর যা দেখল তা দেখে তার মনে হলো সে এখনই মাথা ঘুরে পড়ে যাবে। ঘরের মেঝেতে একটা ত্রিভুজ আঁকা হয়েছে, আর ত্রিভুজের তিনটি মাথায় তিনটি মোমবাতি জ্বালানো। সেই মোমবাতির আলো ছড়িয়ে পড়ছে ঘরের ভেতর, আর সেই আলোয় দেখা যাচ্ছে মেঝের ওপর শুইয়ে রাখা হয়েছে মেঘলার অথর্ব শ্বশুর মশাইকে, আর তার বুকের উপর উবু হয়ে বসে রয়েছে এক নগ্ন মহিলা। মহিলার মুখ কিছুতেই দেখা যাচ্ছে না, কারণ তার মাথার দীঘল কালো চুল তার মুখটা আড়াল করে রেখেছে। শুধু তাই নয়, সে চুলের প্রান্ত ভাগ অজস্র জীবন্ত সাপের মতো খিলবিল করতে করতে পেঁচিয়ে ধরেছে বৃদ্ধের মুখখানা, আর ওই বমির শব্দটা তারই মুখের ভেতর থেকে বেরিয়ে আসছে। ওদিকে মেঘলার শাশুড়ি ছাদের দিকে তাকিয়ে নিজের বিছানার উপর বসে বসে করে চলেছেন সেই মন্ত্রপাঠ। মেঘলা টের পাচ্ছে একটা অনির্বচনীয় ভয় তার স্নায়ুকে যেন একটু একটু করে ভোঁতা করে দিচ্ছে। সমস্ত কি হচ্ছে তার বাড়িতে? মা ওইভাবে কি আউড়ে চলেছেন, আর কি ওই নগ্ন মহিলা? জানতেই হবে তাকে, আর সকলকে জানাতেও হবে এই ভয়ঙ্কর ঘটনা। ঠিক এমন সময় মেঘলার শাশুড়ি হঠাৎ থেমে গিয়ে ঘর ঘরে গলায় বলে উঠল, বৌমা এসেছো? ভেতরে এসো। দরজার আড়ালে দাঁড়িয়ে কি করছো? কথাটা বলেই বৃদ্ধা যে তার দিকে মুখ ফেরালো, একখানা চাপা আর্তনাদ বেরিয়ে এলো মেঘলার গলার ভেতর থেকে। বৃদ্ধার দুই চোখ পুরোপুরি সাদা,
কালো রঙের একটা ফোঁটাও সেখানে নেই। শুধু তাই নয়, মুখের মধ্যে একটা চওড়া নিঃশব্দ হাসি। আর তখনই ঘরের পাল্লাটা দরাম করে খুলে যেতেই মেঝেতে ছিটকে পড়ল মেঘলা। একটা ভয়ের আর্ত চিৎকার তার গলা দিয়ে বেরিয়ে আসতে চাইছে, কিন্তু মেঘলার মনে হচ্ছে কেউ যেন তার গলা 2 হাতে চেপে ধরেছে। তিনি বিস্ফারিত দৃষ্টিতে দেখলেন সেই নগ্ন মহিলা নেমে এসেছে বৃদ্ধের দেহের ওপর থেকে। তারপর হামাগুড়ি দেওয়ার ভঙ্গিতে এগিয়ে আসছে মেঘলার দিকে। যে চুলগুলো এতক্ষণ বৃদ্ধের মুখের ভেতর ঢুকেছিল, সেই চুলগুলো এই মুহূর্তে মহিলার মুখের সামনে ঝুলছে। ওদিকে মেঘলা যেন সম্মোহিত হয়ে পড়ছে। না সে নড়তে পারছে, না চিৎকার করে কাউকে ডাকতে পারছে। একটা তীব্র ভয় তার সমস্ত শরীর পাথরের মতো ভারী করে তুলছে। ওই বিকট জিনিসটা একেবারে মেঘলার পায়ের কাছে পৌঁছে গিয়েছে। পাশের ঘরটায় হিমা দিদির দরজাটা খোলা। শরীরের সমস্ত শক্তি জড়ো করে একবার ডাকার চেষ্টা করবে কি, নাকি না, অনেকটা দেরি হয়ে গিয়েছে। ততক্ষণে সেই ভয়ঙ্কর নগ্ন মহিলা উঠে এসেছে প্রায় তার বুকের ওপর। আর ঠিক তখনই মেঘলার চেতনা অবশ করে একটা তীব্র ঝাঁঝালো আতরের গন্ধ ছড়িয়ে পড়ল ঘরের বাতাসে। অন্ধকারের মধ্যে মহিলার মুখ দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু এই গন্ধ তো তার চেনা, ভীষণ চেনা। ঠিক তখনই মহিলা তার বুকের উপর বসে 2 হাত দিয়ে নিজের চুলটাকে দুদিকে ফাঁক করতেই বেরিয়ে এলো তার চেহারা। গলার ভেতর থেকে এক তীব্র চিৎকার বেরিয়ে এলো তার, কিন্তু সেটাও কয়েক মুহূর্তের জন্য। কারণ মহিলার চুলের প্রান্ত ভাগ ততক্ষণে আষ্টে পৃষ্ঠে পেঁচিয়ে ফেলেছে মেঘলার সম্পূর্ণ মুখটা। ঠিক একটু আগে যেমন করে তার শ্বশুরের মুখটাকে বেঁধে ফেলেছিল, ঠিক তেমন ভাবে। এ কি, ঘরে আলো জ্বালনি বৌদি? মিতুল প্রশ্নটা করতেই আচমকা যেন ঘোর ছিন্ন হলো মেঘলার। কিছু বললে? হ্যাঁ, এত অন্ধকার কেন? তোমাদের এদিকটা কি আলো জ্বালাওনি? জানি না, মিটারে কি একটা সমস্যা হয়েছে, তাই হয়তো আলো জ্বলছে না। লোক ডাকুনি? এই গরমে অন্ধকারে এইভাবে থাকছো কি করে? কখন ফিরলে তুমি মামার বাড়ি থেকে? এই তো একটু আগে ফিরলাম। মামা বাবু ভালো আছেন তো? অনুষ্ঠান ঠিক করে মিটেছে? মিতুল মাথা নাড়ালো, বুঝলো মেঘলা কথা ঘোরাচ্ছে। আজকে মিতুল বরানগর থেকে ফিরেছে। মামতো ভাইয়ের বিয়ে উপলক্ষে সেখানে গিয়েছিল সে। মিতুলের মা, ঝিন্টি আর মিতুলের ছোড়দা। মিতুলের ছোট বৌদির বাপের বাড়ি হাওড়ার শালকিয়াতে। যেহেতু তার ছোট ছেলের জন্য বিগত কয়েক মাস বাপের বাড়িতেই থেকেছে, তাই এই বিয়েতে তার যাওয়ার কোনো প্রশ্নই নেই। বাড়িতে ছিলেন মিতুলের বাবা, বর্দা আর আহেলি। গত 5 দিনের অনুষ্ঠান কাটিয়ে আজকেই ফিরেছে তারা। কিন্তু বাড়ি ফিরতেই আহেলি মিতুলকে এমন কিছু জানিয়েছে যা শুনে একটা চিন্তার ঘন ঘটা তার সমস্ত চেতনা গ্রাস করে ফেলেছে। আর সেটা হলো বড় তরফের সকলের ব্যবহার। এমনিতে সবকিছু ভীষণ ঠিকঠাকই আছে, কিন্তু তারপরেও আহেলি টের পেয়েছে কিছু একটা ঠিক নেই। সন্ধ্যা হলেই ওইদিকে অন্ধকার থাকে, কাউকেই তেমন এই দিকটা দেখা যায় না। আগেই কলেজ যাওয়া আসার পথে আহেলি মেঘলাকে দেখতে পেত, কিন্তু গত 2 দিন ধরে সেসবের অন্যথা ঘটছে। বাধ্য হয়ে কাল আহেলি গিয়েছিল বড় তরফের দিকে, আর সেখানে মেঘলাকে দেখে অবাক হয়ে যায় সে যে মেঘলা কেরিয়ার অন্তপ্রাণ, সেই মেঘলাই কলেজ বন্ধ করে বাড়িতেই বসে। আর শুধু তাই নয়, বেশভূষাও বেশ অগোছালো, বেশ মলিন ভাব সেখানে। কেমন যেন একটা ঘোরের মধ্যে রয়েছে সবসময়। মিতুলের এই মুহূর্তে মেঘলাকে দেখে বড় বৌদির প্রত্যেকটা কথাকে সত্যি বলে মনে হচ্ছে। বড় বৌদি বলছিল তুমি নাকি কলেজ যাচ্ছ না, কিছু হয়েছে? কি হবে? না, তুমি তো আসলে কলেজ বন্ধ করো না, সেখানে তুমি আর
এরকম অগোছালো ভাবে বা থাকছো কেন? কথাটা বলতে বলতেই নিজের চেয়ার টেনে মেঘলার আরেকটু কাছে সরে এসে তার হাতটা চেপে ধরল মিতুল। ও বৌদি, বলো না কি হয়েছে গো, বলো না গো। আমার না তোমায় দেখে কেমন একটা লাগছে, কেমন একটা। বলতে বলতেই আচমকা থমকে গেল সে। মেঘলা ঘরের ডান দিকের দরজার দিকে তাকিয়ে রয়েছে শূন্য দৃষ্টিতে। ওই দরজা দিয়ে ভেতরের ঘরগুলোতে যাওয়া যায়। হ্যারিকেনের হলুদ আভায় মিতুল স্পষ্ট দেখছে ওখানে কেউ নেই। তবে মেঘলা ওইভাবে তাকিয়ে আছে কেন? বৌদি, ও বৌদি, কি দেখছো? মিতুল একটা ঠেলা দিতেই মেঘলা যেন আবারও ঘোর ছিন্ন হলো। কি বলছিলে তুমি? বলছিলাম কি হয়েছে তোমার? এমন অন্যমনস্ক কেন থাকছো বলো তো? মাত্র কয়েকদিনের জন্য আমি গিয়েছি, তার মধ্যে কি এমন হলো? ভালো আছো? আচমকা ডান দিক থেকে একটা ঘর ঘরে মেয়েলি কণ্ঠ শুনে চমকে ওঠে মিতুল। ডান দিকের দরজায় চায়ের কাপ হাতে দাঁড়িয়ে আছে হিমাচন্দ্র। একটু আগেই এই দরজার দিকেই হাঁ করে তাকিয়ে ছিল না মেঘলা বৌদি? মিথুল মাথা নাড়ালো, বলল, ভালো আছি, আপনি? হিমা চায়ের কাপে স্টিলের চামচ নাড়াতে নাড়াতে ড্রয়িং রুমের এক কোণে রাখা চেয়ারের ওপরটায় বসল। মুহূর্তের মধ্যে সেই তীব্র আতরের গন্ধ ধাক্কা মারল মিতুলের নাকে। স্টিলের চামচ আর সেরামিকের কাপের ঠং ঠং শব্দটা ছড়িয়ে পড়ছে ঘরের ভেতরে। মিতুল আবারও অবাক হলো। প্রথমটাই ভেবেছিল মহিলা হয়তো তার জন্য চা এনেছে, কিন্তু ভুলটা ভাঙতেই একটা চরম বিরক্তি গ্রাস করলো তাকে। কি ধরনের অসভ্যতামি! দেখছে সে আর বৌদি কথা বলছে, তার মধ্যে এখানে এসে বসবার মানেটা কি? কেমন চলছে আপনার কাজ? তোমার বৌদিকেই জিজ্ঞাসা করো না, ও খুশি কিনা। কি মেঘলা, তুমি খুশি? বলেই স্টিলের চামচটা দিয়ে দুবার কাপের মধ্যে বাড়ি দিতেই ঠং ঠং করে আওয়াজটা আবারও ছড়িয়ে পড়ল ঘরের ভেতরে। মুহূর্তের মধ্যে ধরফর করে উঠে সোজা হয়ে বসল মেঘলা। হ্যাঁ হ্যাঁ, খুশি খুশি, খুব খুব ভালো কাজ করছে। ওই দেখলে, ঘরের মালকিন খুশি। কথাটা বলে হিমা চায়ের কাপে চুমুক দিল, কিন্তু এদিকে ততক্ষণে মিতুলের কপালে ভাঁজ তৈরি হয়েছে। কি হলো এক্ষুনি? আর কি হচ্ছে এসব? জিনিসগুলো তো মোটেও ভালো কিছু নয়। মিতুল জিজ্ঞেস করলো, আপনি কি এভাবেই যাদের বাড়িতে কাজ করতে যান তাদেরকে নাম ধরে ডাকেন নাকি? হিমা একটু অবাক চোখে তাকালো তার দিকে। এই বাড়িতে যারা কাজ করতে আসে তারা বৌদিকে বৌদি বলে ডাকে। আপনার এতে অসুবিধে হলে ম্যাডাম বলে ডাকবেন, নাম ধরে নয়। আচ্ছা। আর হ্যাঁ, যদি কিছু মনে না করেন তাহলে একটা অনুরোধ করব। হ্যাঁ, একটু অন্য কোথাও গিয়ে বসবেন, আমরা একটু কথা বলছিলাম। না না, উনি বসুন না, অসুবিধে কি আছে? উনি তো এখন আমাদের পরিবারের মতোই আছেন। ওনার সামনে কথা বলতে কিসের লজ্জা? মিতুল কিছু বলতে গিয়েও চুপ করে গেল। না, এখনই এত কিছু বলা ঠিক হবে না। তার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে কিছু একটা ঠিক নেই এই তরফে। আর কি ঠিক নেই সেটা দ্রুত খুঁজে বের করতে হবে। বৌদি, রিন্টি কোথায়? ওপরে আছে। আমি একবার ওর সঙ্গে দেখা করে আসছি। মিতুলের দেরি না করে দোতলার দিকে এগিয়ে গেল। কালকে ইলেকট্রিকের অফিসে খবর দিতে বলবে ছোটদাকে। অন্ধকারে মোরা বাড়ির এই তরফের গতিবিধি মোটেও সুবিধার নয়। দোতলার একটি ঘরের জানলা গলে হ্যারিকেনের আলো বারান্দাতে ছড়িয়ে পড়ছে। ওপরের এই ঘরটা মেঘলা বৌদির। রিন্টি বিছানার উপর বসে ছবি আঁকছে প্রায় ঘাড় গুজে। সামনেই রাখা একটি হ্যারিকেনের আলো। রিন্টি, কি করছিস সোনা? রিন্টি একবার মুখ তুলে তাকে দেখেই আবারও ছবিতে মনোনিবেশ করল।
এই মেয়েটা সত্যি ভীষণ চুপচাপ, অন্তত ঝিনটির থেকে। ঝিনটি হলে এই সময়ের মধ্যেই যে কল করে কত কথা বলে ফেলতো। রিন্টিকে উদ্দেশ্য করে আরো কিছু কথা হয়তো মিতুল বলতো, কিন্তু আচমকা মিতুলের চোখ আটকে যায় বিছানায় ছড়িয়ে থাকা ছবি আঁকার কাগজগুলোর ওপরে। এসব কি আঁকছে মেয়েটা, আর এখনই বা এটা কি আঁকছে সে? আগেই বলেছি, রিন্টির ছবি আঁকায় এত রংচং ব্যাপার থাকে যে দেখলেই মন ভালো হয়ে যায়। কিন্তু এসব কি? কালো কালো ভয়ঙ্কর দেখতে মুখ, হ্যাঁ দাঁত মুখ বের করা ভয়ঙ্কর সব মুখ জুড়ে রয়েছে সেই কাগজগুলোতে। আর সেই সঙ্গে লাল রং দিয়ে আঁকা রক্ত, রক্ত, রক্ত। রিন্টি, হ্যাঁ রিন্টি। মিতুল সজোরে রিন্টিকে নাড়িয়ে উঠতেই রিন্টি অবাক চোখে মিতুলের দিকে তাকায়। কি সব আঁকছিস তুই এগুলো? কোত্থেকে শিখেছিস সেগুলো আঁকতে? ওই আয়া আন্টি শিখিয়েছে। কি? হ্যাঁ, ওই আন্টি বলেছে এরা অন্ধকারে থাকে, অন্ধকার থেকে এদের বের করে আনতে হবে, এনে পুজো করতে হবে, পুজো করলে এরা খুশি হবে, তখন আর। কথাটা শেষ করবার আগে চুপ করে যায় রিন্টি। মেয়েটার চোখের দৃষ্টি মিতুলের পেছনের জানলার দিকে, কিন্তু জানলার ওখানে তো কেউ নেই। মেয়েটা কয়েক মুহূর্ত চুপ থেকে আবারও আগের মতো ঘাড় গুঁজে ছবি আঁকতে শুরু করলো। আর তখনই একটা তীব্র আতরের গন্ধ ছড়িয়ে পড়ল বাতাসে। এই আতরের গন্ধ মিতুলের অতি পরিচিত, হিমাচন্দ্র। মিতুল ছুটে বেরিয়ে এলো ঘরের বাইরে। না, বারান্দায় তো কেউ নেই। সে দ্রুত নেমে এলো বসার ঘরে। সে দেখতে পেল তাকে অবাক করে হিমা একই জায়গায় বসে চা খাচ্ছে, আর একইভাবে ঠং ঠং করে কাপের মধ্যে চামচ নাড়াচ্ছে। মেঘলা ঠিক তার পাশেই পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে, একেবারে অভিব্যক্তিহীন, অনুভূতিহীন, কেমন যেন ঘোরের মধ্যে। আমি কালকে সকালে আসবো বৌদি। ছোটদাকে বলবো একবার ইলেকট্রিকের লোক ডাকতে। তুমি কাল কলেজে যাবে তো? মেঘলা আর কিছু না বলে শুধু মাথা নাড়ালো সম্মতি সুরে। ঘরের বাইরে বেরোনোর আগে হিমার সঙ্গে তার চোখাচোখি হতেই মুহূর্তের মধ্যে সে বৃষ্টির রাত্রে দেখা তার মুখটার কথা মনে পড়ে গেল। এই মহিলাকে মোটেও ভালো লাগছে না মিতুলের। এত রহস্যমোড়া এই মহিলার সবকিছুই তাকে খুব দ্রুত সমাধান করতে হবে, না হলে এমন কিছুর আভাস সে পাচ্ছে যা তাকে জানাচ্ছে যে ভয়ঙ্কর কিছু অতি দ্রুত ঘটতে চলেছে। এবার কি হবে? ড্রয়িং রুমের মধ্যে সকলেই থমথমে মুখ নিয়ে বসে রয়েছে। মিতুল, প্রতিভা দেবী, মিতুলের বড়দা, ছোটদা, আহিলি দেবী, সকলেই। এছাড়া উপস্থিত রয়েছেন মিতুলদের কুলপুরোহিত অবিনাশ মুখার্জি। তখন কটা বাজে? বড়জোর সকাল 6:30। অবশ্যই গরমকালে 6:30 বলতেই যথেষ্টই পরিষ্কার হয়ে যায় চারপাশ। মিতুলের বাবা মা আর বড় বৌদির সকাল সকাল ঘুম থেকে ওঠা অভ্যেস। মিতুলের ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 8টা। আচমকা নাট মন্দিরের দিক থেকে ভেসে আসে চিৎকার। মহিলা কণ্ঠে কেউ এক নাগারে চেঁচিয়ে চলেছে। কি রে বাবা, আর কি হলোটা কি? নিশ্চয়ই মামদা দিদি। কুকুর ঢুকে কি মন্দির চত্বর নোংরা করে গিয়েছে নাকি? মিতুল, এই মিতুল, মিতুল দরজা খোলো। দরজার বাইরে আহিলির গলা। ঘুম ভাঙা অবিন্যস্ত চেহারায় মিতুল বিছানা থেকে নেমে দরজার দিকে এগিয়ে গেল।
গতকাল অনেক রাতে ঘুম এসেছে, প্রায় ভোরের দিকে। তার মাঝখানে এই ডাকাডাকি। দরজাটা খুলে প্রায় বিরক্ত মেশানো স্বরে মিতুল কিছু বলতেই যাবে, তার আগেই বড় বৌদির মুখের দিকে তাকিয়ে কেমন যেন থমকে যায় সে। ভয়ে কেমন যেন সাদা হয়ে গিয়েছে বৌদির মুখটা। কি হয়েছে বৌদি? মন্দিরে কি হয়েছে দেখবে চলো, তোমার দাদারাও গিয়েছেন। মিতুল পড়ি মরি করে ছুটল মন্দিরের দিকে। মান্দাদি কি সেই জন্য চিৎকার করছিল? তাদের এই রাধা মাধবের মন্দির তাদের বাড়ির কুলদেবতার হলেও পঞ্চম দোলের দিন মন্দিরের দরজা খুলে দেওয়া হয় জনসাধারণের জন্য। বহু দূর দূর থেকে মানুষ আসেন রাধা মাধবের চরণে একটু আবির ছোঁয়ানোর জন্য। খুব ভিড় হয় সেই কদিন। বলা ভালো এই মন্দির এলাকাবাসীর এক আবেগের জায়গা। মিতুল আহিলির পেছন পেছন মন্দিরের কাছে যখন পৌঁছালো, তখন বাড়ির লোকেদের সঙ্গে সঙ্গে আশেপাশের বাড়িগুলো থেকে 2-4 জন বাইরের লোকও উপস্থিত হয়েছে। সকলেরই মুখ কেমন যেন থমথমে হয়ে রয়েছে। কি হয়েছে? কথাটা ভাবতে ভাবতেই জিনিসটা মিতুলের নজরে পড়ল, আর তার সঙ্গে সঙ্গেই এই ভোর বেলাতেও কেমন যেন একটা হাড় হিম করা ভয় ছড়িয়ে পড়ল তার সারা শরীর জুড়ে। মূল মন্দিরের দরজার সামনেটা লাল সিঁদুর ছড়ানো বৃত্তের বাইরে 4 কোণে 4টে গোবরের বলের উপর পাটকাঠি পুঁতে রাখা। পাটকাঠিগুলোর মাথায় কালো রঙের কাপড় কেটে ছোট ছোট পতাকা মতো বানানো হয়েছে, আর সেই 4টে কাঠি একে অপরের সঙ্গে কালো কার দিয়ে বেঁধে রাখা। ঠিক কোনো ঘটের চারিপাশে তীর কাঠির ওপর দিয়ে সুতো যেমন বাঁধা হয়, ঠিক সেই রকম। লাল সিঁদুর যেখানে ছড়ানো রয়েছে তার ভেতরে এঁটো মাংসের হাড়, মাছের কাঁটা ইত্যাদি ছড়িয়ে রাখা। কিন্তু মিতুলকে ভয় পাইয়েছে অন্য জিনিস। বৃত্তের ঠিক মাঝে বসানো রয়েছে একটা বিড়ালের কাটা মাথা, আর সেই মাথাটা দেখে মোটেও চিনতে অসুবিধা হয়নি মিতুলের। বিড়ালটা টুকি। হ্যাঁ, মিতুলের সেই পোষ্য বিড়াল। কেউ তাকে মেরে তার মুন্ডুটা এইভাবে রেখে গিয়েছে। কিন্তু কিন্তু মুন্ডুটা এখানে, তাহলে দেহটা কোথায়? উত্তর মিলেছিল অচিরেই। রাধা মাধবের মন্দিরের দরজাটা হাট হয়ে খোলা। দরজা দিয়ে মিতুল স্পষ্ট দেখতে পাচ্ছে মাধবের মূর্তি, পোশাক সব চাপ চাপ রক্তে ভেজা। মাধবের মুকুটের ওপর কেউ টুকির মুন্ডহীন দেহটা রেখে গিয়েছিল। কাটা ধর থেকে রক্তের ধারা গড়িয়ে পড়ে মাধবের এই দশা। কুলপুরোহিত অবিনাশ মুখুজ্জে চায়ের কাপে চুমুক দিয়ে মাথা নাড়ালেন। কি হবে এখনই তো বলা যাচ্ছে না বৌদি, তবে একটা কথা নিশ্চিত, যা হয়েছে তা মোটেও ভালো কিছু নয়। এখন একদম কেউ মন্দিরে প্রবেশ করবেন না। পুজো তো অনেক দূরের কথা, আগে পুরো মন্দির শুদ্ধ করতে হবে, বিগ্রহ শোধন করতে হবে। তেমন হলে বদলে ফেলতে হবে কোষ্ঠী পাথরের এই মূর্তি। প্রয়োজনে সপ্তকুণ্ড যজ্ঞ করতে হবে। আমি বুঝতে পারছি না, মানে তাহলে কি কেউ বদমাইশি করে এরকম কিছু করেছে নাকি? মানে কিছুই তো বুঝতে পারছি না। ভাইপো, তোমার কি মনে হচ্ছে জিনিসটা মজার ছলে করা? কোনোভাবেই নয়। ওইভাবে বেড়ালের মাথা কেটে। আপনার কি মনে হচ্ছে ঠাকুরমশাই, কি করা হয়েছে ওখানে? কোনো তন্ত্রের উপাচার? জানি না রে মা, তবে মনে হচ্ছে না এটা পুরোপুরি কোনো তন্ত্রের উপাচার। কেউ বিদ্যা প্রয়োগ করেছে। বিদ্যা? কেমন বিদ্যা? ডাকিনী বিদ্যা। মুহূর্তের মধ্যে ঘরের ভেতরে একেবারে পিন পতন নীরবতা নেমে এলো যেন।
যে এই কাজটা করেছে সে গতকাল রাতে করেছে, আর ভীষণ জেনে বুঝে করেছে, আর কোনো এক ভয়ঙ্কর উদ্দেশ্য নিয়ে করেছে। এই মুহূর্তে আপনাদের বাড়িতে আপনাদের গৃহদেবতার অবস্থান নেই। কুলদেবতা পরিত্যাজ্য বাড়ি অশুভ জনিতে অবস্থান করে, সাবধানে থাকবেন আপনারা। কিন্তু কে করবে এই কাজ? বাইরে থেকে কারোর পক্ষে এই কাজ করা কি সম্ভব? যে এই কাজটা করেছে সে ঘরের ভেতর ঢুকে কাজ করেছে। মানদা বলছিল এসে নাকি দেখেছে সদরের দরজা খোলা ছিল। প্রথমে ভেবেছিল দারোয়ান খুলেছিল, কিন্তু দারোয়ান যে গতকালই ছুটিতে গেছে তা সে মনে রাখেনি। তার মানে যে করেছে সে বাইরের লোক। আচ্ছা, এমনও তো হতে পারে কেউ ঘরের ভেতরে থেকেই এই কাজটা করেছে আর ইচ্ছে করে দরজাটা খুলে রেখেছে যাতে আমরা মনে করি কাজটা বাইরের লোকের। পাগল হয়ে গেছিস? এমন কাজ কে করবে আমাদের বাড়ির? মিতুলের ছোড়দার কথাটা শেষ হয়েছে মাত্র, আর ঠিক তখনই মিতুলের নাকে ধাক্কা মারল অতি পরিচিত এক উগ্র আতরের গন্ধ। আসতে পারি? মুহূর্তেই ঘরের উপস্থিত সকলের চোখ ঘুরে যায় সদর দরজার দিকে। হিমাচন্দ্র, সঙ্গে রিন্টি। আজ একখানা হালকা গোলাপি রঙের তাঁতের শাড়ি পরেছে হিমা, হাতে একখানা ঢাকা দেওয়া বাটি, সঙ্গে কিছু এনেছেন। রিন্টিকে অনেক দিন পর এই তরফে আসতে দেখা গেল, তাই হয়তো খানিকটা জড়সড় ভাব রয়েছে তার আচরণে। কিন্তু হিমাকে দেখে একবারও মনে হচ্ছে না যে সে প্রথম এসেছে এইদিকে। কিন্তু তাকে দেখেই মিতুলের কপালের ভাঁজ গাঢ় হয়েছে, কারণ মিতুলের সঙ্গে সঙ্গে আজ সকালের দৃশ্যটা মনে পড়ে গিয়েছে। সকলেই যখন মন্দিরের ভেতরের জিনিসটা দেখে ভয়ে, বিস্ময়ে, আতঙ্কে, ঘৃণায়, এমনকি কৌতূহলে দিশেহারা, ঠিক সেই সময় আহিলি বলে উঠল, ওমা, বড় তরফের লোকেরা কেউ বেরোয়নি? এখনো ঘুমাচ্ছে? এই প্রশ্নটা মিতুলকেও ভাবালো। হে কি, সত্যিই তো এত হই হট্টগোল, চিৎকার চেঁচামেচি, অথচ মেঘলা বৌদিদের এখনো দরজা লাগানো, কেউই বেরিয়ে আসেনি। অথচ দেখতে গেলে মন্দিরটা বাড়ির পেছন দিকে, বড় তরফের কাছাকাছি। কিছু ঘটলে ওদেরই প্রথম জানার কথা। ঠিক এমন সময় কি মনে করে মিতুল উপরের দিকে মুখ তুলে তাকাতেই আচমকা একটা চোরা স্রোত বয়ে গেল যেন তার মেরুদণ্ড দিয়ে। হিমা দোতলায় দাঁড়িয়ে, ঠিক দাঁড়িয়ে বলাটা ভুল হবে, দোতলার বারান্দার রেলিং এর ওপর দিয়ে শরীরটা এইভাবে ঝুঁকিয়ে দাঁড়িয়ে আছে যেন এক পলক দেখলে মনে হয় এখনই বুঝে উপর থেকে ঝাঁপিয়ে পড়বেন। আর চোখ মুখে সে কি ভাবভঙ্গি, যেন নিচে উপস্থিত সকলের কথা গোপ ত্রাসে গিলছে। আচমকা মিতুলের সঙ্গে চোখাচোখি হওয়া মাত্রই নিজেকে সামলে মুহূর্তের মধ্যে সরে গেল সে। মিতুল আর দেরি না করে এগিয়ে গিয়ে ওদের দরজার কড়া নাড়াল। তখনও চোখের ভেতরে হিমার ওইভাবে ঝুঁকে পড়া শরীরটা ছবির মতো ভাসছে। বাইরে ততক্ষণে কুলপুরোহিতদের খবর দেওয়ার কথা ভাবা হচ্ছে। মিতুল আবারও কড়া নাড়ল। এরা এত ঘুমছে। আচমকা উল্টো দিকে লোহার কলকবজার ক্যাঁচ ক্যাঁচ শব্দ। কিছুক্ষণের মধ্যেই দরজার উল্টো দিকে দেখা যায় হিমাকে। কেমন যেন একটা শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে তার মুখের দিকে। দরজাটা খুলেই হিমা এক পাশে সরে দাঁড়াতে মিতুল ঘরের ভেতরে ঢুকে এলো। এখনো ঘুমোচ্ছ নাকি? কথাটা বলতে বলতেই থমকে যায় মিতুল। বারান্দার এক পাশে যে ডাইনিং টেবিলটা পাতা থাকে সেখানে বসে আছেন মেঘলা বৌদি। শুধু মেঘলা নয়, রিন্টি আর মিতুলের জেঠিমাও। সকলেরই কেমন যেন পাথরের মূর্তির মতো অভিব্যক্তি, স্থির, চুপচাপ, একেবারে নির্বিকার। তোমরা বাইরে না গিয়ে এখানে বসে আছো কেন এইভাবে? বাইরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাইরে বাইরে যাব তো। মা, মা যাবেন বাইরে? মেঘলার কণ্ঠে
কেমন জড়তা, দেখেই মনে হচ্ছে কেমন যেন ঘুমের ঘরে রয়েছে। যাব তো। ইস, কে করলো এসব? কে করলো এই পাপ? মিতুলের জেঠিমার কণ্ঠও কেমন যেন জড়ানো। আমি তো ভাবলাম তোমরা ঘুমোচ্ছ, বাইরে এত চিৎকার, এত আওয়াজ, এত বড় একটা ঘটনা ঘটলো, আর তোমরা। মিতুলের মোটেও এদের ব্যাপার ভালো লাগছে না। এরা এতক্ষণ চুপ করে ঘরের ভেতরেই বসেছিল, কিন্তু কেন কেন এই অস্বাভাবিক আচরণ? ঠিক এমন সময় হিমার উপর মিতুলের চোখ পড়তেই সেই একই ঘটনার পুনরাবৃত্তি। মহিলা একইভাবে ঠোঁট নেড়ে চলেছে। তোমরা বাইরে এসো, লোকে নানান কথা বলছে। এই মুহূর্তে হিমাকে দেখে সকালের সমস্ত কথাই মাথার ভেতর বিদ্যুতের মতো ঝিলিক মেরে উঠল। আর শুধু তাই নয়, তারপরেই ভেসে উঠল গতকাল বিকেলের একটি দৃশ্য। মিতুল কি একটা করতে ছাদে এসেছে, দেখল মেঘলা বৌদি আকাশের দিকে আনমনে তাকিয়ে কাপড় তুলছে। কি গো বৌদি, কখন ফিরলে কলেজ থেকে? মিতুলের ডাকে মেঘলার ঘোর ছিন্ন হলো যেন। ননদকে সামনে দেখেই কেমন যেন থতমত খেয়ে কোন রকমে হেসে বলল, এই তো একটু আগেই এলাম। মিতুলের কপালের ভাঁজ গাঢ় হলেও সে কিছু উত্তর দেয় না। নিজের ঘরের জানলা দিয়ে বড় তরফের দোতলার কিছুটা অংশ দেখা যায়। দুপুরে এক মুহূর্তের জন্য সে মেঘলাকে দেখেছে বারান্দায়। সে নিশ্চিত বৌদি আজ কলেজ যায়নি, কিন্তু তারপরেও মিতুলকে মিথ্যে বলছে। এর কারণ কি? কিছুই বুঝতে পারে না সে। ওদিকে ছাদে ননদকে দেখেই মেঘলা দ্রুত হাতে কাপড় গোটাতে লাগলো, যেন পালাতে পারলেই বাঁচে। কিন্তু মিতুলের হাত থেকে পার পাওয়া অত সোজা নয়। মিতুল সোজা গিয়ে বৌদির হাত চেপে ধরল। বৌদি, তোমার কি হয়েছে বলো তো? শুধু তোমার নয়, তোমাদের পুরো পরিবারের কি হয়েছে একটু বলবে? ওই মহিলাটা আসার পর থেকে তোমরা কেমন অদ্ভুত ভাবে একটা বদলে গিয়েছো। আমাদের সঙ্গে কথা বলো না, কেমন লুকিয়ে লুকিয়ে থাকো। মানদাদিকেও কাজে আসতে বারণ করে দিয়েছো। সব সময় ভাবে দরজাটা লাগিয়ে রাখো, আর গেলেও বাহানা দিয়ে দরজাটা খুলতে চাও না। বলো না বৌদি, ও বৌদি, একটা সত্যি কথা বলবে? তোমরা ঠিক আছো তো? হ্যাঁ, আমরা একদম ঠিক আছি। মেঘলা ঘাড় ঘুরিয়ে ভয়ে ভয়ে একবার সিঁড়ি ঘরের দিকে তাকালো। তার চোখে মুখে এক অতি সাবধানী দৃষ্টি। আমাদের কি হবে? কিচ্ছু না, আমরা একদম ঠিক আছি। তুমি মিথ্যে বলছো বৌদি। তুমি ঠিক নেই, জেঠিমা ঠিক নেই, রিন্টি ঠিক নেই। ওইটুকু বাচ্চা মেয়ে কি সব ছবি আঁকে তুমি দেখেছো? তোমাদের চেহারাগুলো একবার দেখেছো আয়নায়? চুলগুলো অগোছালো, জামা কাপড়ের কি অবস্থা! কতদিন স্নান করোনি তুমি বৌদি? শরীরটা ভেঙে গালের চুয়ালগুলো তোমার কেমন করে বেরিয়ে এসেছে একবার দেখেছো? অথচ দাদা চলে যাওয়ার পরও তো এমনটা হয়নি। আর ওই মহিলাই কিছু একটা করেছে, আমি নিশ্চিত। ওই মহিলার আচার ব্যবহার, কথাবার্তা সবকিছু কেমন একটা অদ্ভুত, অন্যরকম। বৌদি, আমার কথা শোনো। ওকে এখান থেকে তাড়িয়ে দাও। তোমার জন্য আমি অন্য লোক আনবো, কিন্তু ও নয়। তুমি বলো একবার, এক্ষুনি ওই আয়া সেন্টারে আমি কথা বলবো। ও এখানে থাকা আমি বন্ধ করছি। কথাটা শেষ হলো না, তার আগেই মিতুলের নাকে ধাক্কা মারল উগ্র সেই আতরের গন্ধ। হিমা দেবীর আতরের গন্ধ, কিন্তু কোথায় সেই মহিলা? ওদিকে আচমকায় মেঘলার ঝটকা মেরে নিজের হাতটা ছাড়াতেই মেঘলার হাতে ধরা শুকনো কাপড়গুলো ছাদেই পড়ে যায়। কিন্তু মিতুলের চোখ আটকে গিয়েছে মেঘলার মুখের দিকে। এ কোন মেঘলাকে দেখছে সে? চোখ জোড়া টকটকে লাল, আর শুধু চোখ কেন, নাক কান সব প্রচন্ড রাগে লাল হয়ে গিয়েছে। যেন মুহূর্তের মধ্যেই এক অন্যরকম ঘোরে গিয়ে এক অন্য মানুষ হয়ে উঠেছে সে। ভয়ঙ্কর এক মানুষ। প্রচন্ড জোরে মিতুলের বাজু চেপে ধরে এক অদ্ভুত ঘরে গলায় মেঘলা বলে উঠল, না, হিমা দিদি ভালো, আমার অনেক কাজ করে দেয়, ও আমাদের অনেক ভালোবাসে। তুমি ওকে তাড়াতে বলছো? না, হিমা দিদি যাবে না, একদম ওকে যাওয়ার কথা বলবে না। আর ঠিক তখনই
মিতুলের পেছন থেকে খ্যাঁক করে একটা শব্দ। টুকি ঘাড়ের লোম ফুলিয়ে দাঁত মুখ খিঁচিয়ে মেঘলার দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে বিড়ালটা। হ্যাঁ, এতক্ষণ তো এই বিড়ালটা মেঘলারই পায়ে পায়ে ঘুরছিল। আচমকা কি হলো তার? মেঘলাকে দেখেই বা এরকম করছে কেন? বিড়ালের ওই রকম ডাকেই হোক বা অন্য কিছুতে মেঘলার যেন চমক দিয়ে ঘোর ছিন্ন হয়। মুহূর্তের মধ্যে পড়িমুড়ি করে কাপড়গুলো তুলে সিঁড়ির ঘরের দিকে ছুটে যায় সে। মিতুল কিছু বলে ওঠার আগেই দরম করে ওই তরফের ছাদের দরজা বন্ধ হয়ে যায়। জিনিসটা একইভাবে চোখের সামনে থেকে সরে যায় মিতুলের। আসলে কচু বাটা বানিয়েছিল মেঘলা বৌদি, বললো আপনাদের দিয়ে আসতে। বললাম রিন্টিকে সঙ্গে নিয়ে আমি দিয়ে আসি। আসলে এই কয়েকদিন কাজ করলেও আপনাদের দিকটা আসা হয়নি, অথচ দেখুন একই বাড়ি। আরে আসুন না মা, ইনি বড় তরফে এসেছেন জেঠু জেঠিমার দেখাশোনা করবার জন্য। আহিলি দেবীর শেষের কথাটা ছিল শাশুড়িকে লক্ষ্য করে, কিন্তু প্রতিভা দেবীর মুখের ভাব দেখে মনে হলো না তিনি ব্যাপারটাকে খুব বেশি পাত্তা দিলেন। খানিকটা নিরাসক্ত মুখেই পান খেতে খেতে বললেন, এসো, বসো বসো। মিতুল মহিলাকে দেখে বেশ বিরক্ত, কিন্তু এখনই এই বিরক্তি প্রকাশ করলে চলবে না। তার সন্দেহ যদি ঠিক হয় তাহলে তাকেই তা প্রমাণ করতে হবে। তার ষষ্ঠ ইন্দ্রিয় বারবার বলছে এই মহিলা মোটেও সুবিধার নয়, আর সেটা সে প্রমাণ করেই ছাড়বে। শুধু তার আগে কোনো বড়সড় বিপদ না ঘটে এটুকুই কাম্য। রিন্টিও কেমন যেন গুটিয়ে রয়েছে ভয়ে। কার ভয়? এই মহিলার। আর এই মহিলা এখানে এসেছেই বা কেন? আজকে বিশ্বে একটা কাণ্ড ঘটে গেল, বলুন তো কে যে করলো এরকম কিছু। অবিনাশ মুখার্জি মহিলাকে একবার আপাদমস্তক নিরীক্ষণ করে বললেন, যে করবার সে কোনো অশুভ ভাবনা থেকেই করেছে। তবে ভালো জিনিসটা হলো বড় তরফ আর ছোট তরফ দুটো আলাদা আলাদা অংশ, তাই এখনই বড় কোনো বিপদে পড়বার সম্ভাবনা আপনাদের নেই। কিন্তু বড় তরফের জন্য এটা কঠিন সময়। আর তারপরে বলবো, এই বাড়ি অশুভ জনিতে রয়েছে। এই সময় শুভ শক্তি শিথিল হয়ে গৃহদ্বার উন্মুক্ত হয়ে পড়ে অশুভ শক্তির জন্য। তাই বলছি, আপনারা সাবধানে থাকবেন। আমি দ্রুত একটা দিন নির্ধারণ করে আপনাদের জানাচ্ছি। এই কাজ ফেলে রাখলে হবে না। আজ তাহলে উঠি। অবিনাশ মুখার্জি বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হিমা আহিলিকে জিজ্ঞেস করলো, আপনার মেয়েকে দেখছি না? ও ড্রয়িং ক্লাসে গিয়েছে। ইতিমধ্যেই বাড়ির পুরুষেরা একে একে ড্রয়িং রুম থেকে বিদায় নিতেই মিতুলের কি একটা মনে পড়তেই মিতুল প্রায় ছুটে যায় সদর দরজার দিকে। শুধু বেরোনোর সময় শুনতে পেল হিমা প্রশ্ন করছে, আপনার ছোট যা তো বাপের বাড়িতে, ফিরবেন কবে? শুনেছি ছেলে হয়েছে তার। কাকু 1 মিনিট। অবিনাশবাবু প্রায় সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছেন বাড়ি যাবেন বলে। ঠিক তখনই মিতুলের ডাক, কিছু বলবি? হ্যাঁ, একটু দরকার ছিল। তুমি বললে বাড়ি অশুভ জনিতে থাকলে বাড়িতে নাকি অশুভ শক্তির আগমন ঘটে। আচ্ছা, এমনটা কি হতে পারে বাড়িতে অশুভ শক্তি পূর্বেই প্রবেশ করে গিয়েছে আর সেই এই কাজটা করেছে যাতে আরো বড় কোনো ঘটনা ঘটানো যায়? তুই কি কাউকে সন্দেহ করছিস? হ্যাঁ কাকু, করছি, কিন্তু আমার ভয় জেঠুদের নিয়ে। ওরা বিগত কয়েকদিন ধরে না কিসব অদ্ভুত অদ্ভুত আচরণ করছে। আমার মন বলছে এর পেছনে কোনো অশুভ শক্তি রয়েছে, তবে আমি নিশ্চিত নই। তাহলে নিশ্চিত হতে হবে। দেখ, আমি তো সামান্য একজন পুরোহিত মাত্র। আমি এই ব্যাপারে অভিজ্ঞ নই খুব একটা। আমার একজন পরিচিত আছে,
সে কলকাতায় থাকে, আমার এক গুরু ভাইয়ের শিষ্য। তুই যদি চাস তাহলে আমি তার সঙ্গে কথা বলতে পারি, সে এসে একবার দেখুক। তবে আমি আমার কাজটা করতে পারি, আমি দ্রুত মন্দির শোধনের ব্যবস্থা করছি, ততক্ষণ সাবধানে থাকিস। কথাটা বলে সাইকেলের প্যাডেলে চাপ দিয়ে সামনের দিকে এগিয়ে যান অবিনাশবাবু। মিতুলের মনের মধ্যে চিন্তার ঢেউ। বাড়ির লোকেদেরকে তার সন্দেহর কথা জানাতেই হবে। হয়তো বিশ্বাস করবে না, হয়তো প্রমাণ চাইবে বক্তব্যের, কিন্তু বলতে তো হবেই। মেয়েটা ভাবনার ঘরে ছিল, তাই সে খেয়াল করল না কেউ একজন আড়াল থেকে তাদের পুরো কথাটা শুনে খুব দক্ষতার সঙ্গে এমনভাবে সরে গেল যাতে মিতুলের নজরে না পড়ে। হ্যালো, কি বললেন? বাড়িতে নেই? না, নেই। কবে ফিরবেন কিছু জানিয়েছেন? না, সেরকম কিছু তো বলেননি, তবে ওই 1 বা 2 দিনের মধ্যে হয়তো ফিরে আসবেন। মানে আসলে উনি যেরকম যান আর কি। যেখানে গিয়েছেন সেখানকার ফোন নাম্বার নেই না? না, ওখানকার নাম্বার তো নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি 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 ফোন করেন তাহলে বলবেন এই বৈদ্যবাটি থেকে, হ্যাঁ বৈদ্যবাটি থেকে অবিনাশ কাকু ফোন করেছিল, ভীষণ দরকার, যত দ্রুত সম্ভব যেন যোগাযোগ করে। সাইকেল চালাতে চালাতে একটু আগের টেলিফোন বুথের কথাগুলোই ভাবছিলেন অবিনাশবাবু। তার নিজস্ব মোবাইল নেই এখনো, আসলে প্রয়োজনও পড়েনি। আজ সারাদিন তিনি আর অন্য কাজ করেননি। পাঁজি, পুঁথি, ঘেঁটে যে শুভ তিথিক্ষণ তিনি বের করেছেন মিত্রদের মন্দির শোধনের জন্য, সেটা নেই নেই করে হলেও 10 দিন পর। এতদিন বাড়িটা অরক্ষণীয় হয়ে পড়ে থাকবে? এমনিতেও বিগত কয়েকদিন ধরে ওই বাড়িতে প্রবেশ করে এক অদ্ভুত খারাপ বাতাসের আভাস পাচ্ছেন তিনি। আজ সকালের পর তো আরো বেশি করে। হ্যাঁ, এটা ঠিক যে তন্ত্রবিদ্যার চর্চা তিনি করেন না, কিন্তু কম দিনও তো হলো না যে তিনি পূজা অর্চনার সঙ্গে যুক্ত রয়েছেন। কিন্তু কিছু জিনিস পর্যবেক্ষণ করবার ক্ষমতা তারও হয়েছে, আর তার মন বলছে অতি দ্রুত কিছু খারাপ ঘটতে চলেছে। আর তাছাড়াও মিতুল মা সকালেই এমন কিছু ইঙ্গিত দিয়েছে, সে তো আর এমনি এমনি নয়। তাই বিকেলেই ঠিক করেছিলেন রাতে পড়িয়ে ফেরার পথে কলকাতায় ফোন লাগাবেন, কিন্তু তখন তো আর জানতেন না যে বেটা বাড়ি থাকবে না। বাড়ির গেটটা খুলতেই একটা ক্যাচ করে শব্দ বেরিয়ে এলো। এই মুহূর্তে পুরো পাড়া ডুবে রয়েছে অন্ধকারে, নির্ঘাত লোডশেডিং। 2-1টা বাড়ির থেকে আলোর রেখা ভেসে এলেও তা অতি যৎসামান্য। সাইকেলটা দেওয়ালের একপাশে ঠেকিয়ে অন্ধকারেই পাঁচিলের গেটটা কোনো রকমে আন্দাজ করে লাগিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলেন। অবিনাশবাবুর ঘরটা 2 তলা, নিচের তলায় তার ছোট ভাই থাকে, উপরের তলায় অবিনাশবাবু নিজে থাকেন। সন্তানহীন অবিনাশবাবুর স্ত্রী মারা গিয়েছেন বছর 2 হলো। তার আগেই ভাই ভাই অশান্তি হয়ে হাঁড়ি পৃথক হয়েছে। আগে দোতলার ওঠা সিঁড়ি বাড়ির ভেতর দিয়ে ছিল, কিন্তু জায়গা ভাগ হওয়ার পরে যেহেতু দোতলাটা অবিনাশবাবুর এখতিয়ারেই পড়ে, তাই তিনি বাইরে আলাদা করে একটা সিঁড়ি বানিয়ে নেন। অবিনাশবাবু দেখতে পান নিচের তলাটা পুরোপুরি অন্ধকার। বুঝলেন ভাইয়ের ফ্যামিলি নির্ঘাত বাড়িতে নেই। এই বাড়ির দোতলাটা খানিকটা স্কুল বাড়ির আদলে তৈরি, লম্বা বারান্দা, আর বারান্দার গা ঘেঁষে পাশাপাশি রুম। বিকেলে বেরোনোর সময় টর্চ লাইটটা সঙ্গে নিতে ভুলে গিয়েছেন তিনি। দোতলাটা যেন আরো বেশি ঘুটঘুটে অন্ধকার। পকেট থেকে চাবি বের করে আন্দাজে এগিয়ে গেলেন তিনি নিজের শোবার ঘরের দরজার কাছে। বিছানায় বালিশের পাশে রাখা টর্চ লাইটটা আগে জ্বেলে নেওয়া দরকার, কিন্তু এ কি? একটা শব্দ। তালাটা খোলার আগেই দরজাটার পাল্লা খুলে গেল। কি আশ্চর্য! এরকম করে কে ভেজে রাখলো দরজাটা?
তার স্পষ্ট মনে আছে তিনি দরজায় তালা লাগিয়ে গেছিলেন। তাহলে কি চোর? সর্বনাশ! কি করবেন এখন? অন্ধকারে তো পালাতেও পারবেন না, টর্চের আলোটাও প্রয়োজন। কথাটা ভাবতে ভাবতেই প্রায় শব্দ না করে দরজাটা ঠেলে ঘরের ভেতরে প্রবেশ করতেই আচমকা একটা উগ্র গন্ধ তার অনুভূতিকে কেমন যেন ভোঁতা করে দিল। চমকে উঠলেন অবিনাশবাবু। গন্ধটা একটা তীব্র আতরের। আজকে সকালেই এই ধরনের গন্ধ তিনি পেয়েছিলেন মিত্রদের ছোট তরফে, কিন্তু সেই গন্ধ এখানে কেন? কথাটা ভাবতে যতক্ষণ, ঠিক তারপরে একখানা গরম নিঃশ্বাস উপলব্ধি করেন তিনি, ঠিক তার ঘাড়ের ওপর। চমকে ওঠেন তিনি। কে কে আছে এখানে? ঘরের ভেতরে খুটখুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু তার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে তিনি এই ঘরে একলা নন, আরো কেউ রয়েছে তার সঙ্গে। আবারও বলছি, কে আছো? কে আছো এই ঘরে? জবাব দাও, জবাব দাও, নইলে নইলে ঠিক তার কানের পেছন থেকেই একটা সাপের মতো হিস হিসে স্বর ভেসে উঠতেই এক প্রকার আঁতকে উঠে বিছানা আন্দাজ করে ঝাঁপিয়ে পড়লেন তিনি। তারপর বালিশের পাশ থেকে টর্চটা এনে জ্বালানো মাত্রই অন্ধকার ঘরের বুক চিরে একটা হলুদ আলোর ফলা লাল সিমেন্টের মেঝেতে আছড়ে পড়ল। অবিনাশবাবুর বুকের ভেতরটা ধরফর করছে। টর্চের আলোটা ঘরের অন্ধকার কোণগুলোকে এই মুহূর্তে ফালা ফালা করছে, কিন্তু কই, কেউ তো নেই। অথচ একটু আগেও তিনি স্পষ্ট শুনেছেন সেই গলার আওয়াজ, সেই গরম শ্বাস তিনি টের পেয়েছেন তার ঘাড়ের একদম কাছে। ভালো করে দেখলেন তিনি, কেউ নেই। ঠিক এমন সময় খাটের তলা থেকে ভেসে এলো একটা খচমচা আওয়াজ। এই ধরনের অনেক শব্দ তিনি রোজ পেয়ে থাকেন। পুরোনো আমলের বাড়ি তাদের, ইঁদুর থাকবে এটাই স্বাভাবিক, কিন্তু আজকের এই আওয়াজটা একটু আলাদা। আর ঠিক তখনই হাতের টর্চের আলোটা আচমকাই দপদপ করে উঠল। খাটের নিচে কি কেউ লুকিয়ে আছে? তার মানে বাতাস ভারী করা, তীব্র আতরের গন্ধ যেন আরো বেশি কাছে, আরো বেশি করে তার দম বন্ধ করে দিচ্ছে। কোন রকমে ইষ্টের নাম নিয়ে ঘাড় ঝুঁকিয়ে টর্চের আলোটা যেই খাটের নিচে নিক্ষেপ করলেন, মুহূর্তের মধ্যে একটা ছুঁচো খাটের তলা থেকে বেরিয়ে দরজার বাইরে চলে গেল। হ্যাঁ, সত্যি সত্যিই তাহলে ছুঁচো ছিল। সবই তার ভাবনার ভুল। তাহলে কথাটা ভাবতে ভাবতেই টর্চের আলোটা বিছানার উপর রেখে উঠে বসতে যাবেন, ঠিক তখনই তার মনে হলো একটা প্রচন্ড আতঙ্কের ঢেউ তার শির দ্বারা দিয়ে ক্রমশ নিচের দিকে এগিয়ে যাচ্ছে। খাটের ওপর হামাগুড়ি দেওয়ার ভঙ্গিতে বসে রয়েছে এক মহিলা, নগ্ন দেহ, সারা দেহে কালো রঙের বিভিন্ন আঁকিবুকি, চুলগুলো মুখের সামনে ঝুলে রয়েছে। কাজেই মহিলার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু হাত পা টর্চের দপদপে আলোতেও স্পষ্ট দেখা যাচ্ছে। তার হাতে আর পায়ে দু জায়গাতেই মাত্র 3টে করে আঙুল। তার আঙুলের মাথায় বাঁকানো তীক্ষ্ণ নখ। অবিনাশবাবুর বুঝে উঠতে মুহূর্ত মাত্র সময় লাগলো না যে কোনো মানুষ নয়, এ হলো ডাকিনী, এক ভয়ঙ্কর ডাকিনী। পালাতে হবে, এ ঘর থেকে যে করেই হোক পালাতে হবে। কিন্তু অবিনাশবাবু নড়তে কেন পারছেন না? সারা শরীর তার যেন পাথরের মতো ভারী হয়ে গিয়েছে। ওদিকে জিনিসটা খাটের এক মাথা থেকে তার দিকে ওই হামা করে দেওয়ার ভঙ্গিতেই ক্রমশ এগিয়ে আসছে। অবিনাশবাবু বুঝলেন, না পালাতে পারলে তার নিস্তার নেই। শরীরের সমস্ত শক্তি জড়ো করে তিনি প্রায় চিৎকার করে উঠতেই যাবেন, ঠিক তখনই জিনিসটা দু হাতে করে চুলটা ফাঁক করা মাত্রই এক ভয়ঙ্কর মুখ ভেসে উঠল তার মুখের সামনে। আতঙ্কে চিৎকার করে ওঠার আগেই সেই ভয়ঙ্করের চুলের প্রান্ত ভাগ মুহূর্তের মধ্যেই পেঁচিয়ে ধরল তার সম্পূর্ণ মুখখানা।
চাপা পড়ে যেতেই টর্চের আলোটা তপ করে নিভে যায়। মুহূর্তের মধ্যেই ঘরের সেই দরজাটা সশব্দে আপনা থেকেই বন্ধ হয়ে যায়।